সম্মানিত শ্রোতাবৃন্দু, ভার্চুয়াল আড্ডার আমাদের কেমিস্ট্রি তৃতীয় প্রোগ্রামের 19তম এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভার্চুয়াল আড্ডায় সঞ্চালক হয়ে আছি আমি মাজারুল ইসলাম মুকুল, অনার 14-15 সেশন এবং মাস্টার্স 18-19 সেশন। আজকের আমাদের এই ভার্চুয়াল আড্ডায় উপস্থিত আছেন আমাদের বেশ সিনিয়র ভাইদের একাংশ। আছেন হচ্ছে আব্দুল্লাহ নোমান ভাইয়া, আছেন রিফাত ভাইয়া এবং হচ্ছে ইমান রাহান ভাইয়া। একটু পরে আমাদের সাথে আমাদের সিনিয়র ভাইদের আবার দুজন সংযুক্ত হবেন বলে সম্মতি জ্ঞাপন করেছে। ওনারা আসলে আমরা তাদেরকে সাদরে গ্রহণ করে নিব। তো আমরা এই লাইভ আড্ডার শুরুতেই আমাদের দর্শকদের জন্য যে একটি পর্ব থাকে প্রতি এপিসোডে, সেটা ঘোষণা ছিল আমাদের এরকম যে আমাদের চলমান ভার্চুয়ালটা যখন শেষ হবে প্রত্যেক পর্বের সঠিক উত্তরদাতার মধ্যে আমরা সৌভাগ্যবান 10 জনকে আমরা পুরস্কার ঘোষণা দিব বলে ঘোষণা দিয়েছিলাম। তো গত পর্বে আমাদের যে কোশ্চেনটা ছিল সেটা ছিল ভোরবেলায় আপনি বেড়াতে বের হলেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল, কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন, কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন, এখন আপনার মুখ কোন দিকে ছিল? যার সঠিক উত্তর ছিল হচ্ছে পূর্ব দিকে। এবং যারা গত পর্বে সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো আমি একটু ঘোষণা করছি। গত পর্বে সঠিক উত্তর দিয়েছিলেন সুজন হামদানি, এমআরএচ রাজু, এম এ নিপু, মিশন সেনগুপ্ত এবং আহমেদ সোহেল খান। সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের এই সঠিক উত্তর দেওয়ার জন্য। তো বরাবরই আজকেও আমাদের এই দর্শকদের জন্য একটি কোশ্চেন রয়েছে। আজকের কোশ্চেনটি হচ্ছে 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে আমাদেরকে জানাতে হবে। আমি কোশ্চেনটা আবার একটু বলছি। 6, 8, 10 এর গাণিতিক গড় 7, 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে তা একটু আমাদেরকে জানাতে হবে কমেন্ট বক্সে। শুরুতে আমরা আমাদের অতিথিকে একটু পরিচিতটুকু জানতে চাইবো। শুরুতে রিফাত ভাই আছেন। রিফাত ভাই, আপনার শুরুতে আপনার একটু পরিচিতটুকু দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মুকুল। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট কর্তৃক আয়োজিত এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা ভালোবাসা সবাইকে। আমি রিফাত হোসাইন 2011-12 সেশনে রসায়ন বিজ্ঞান বিভাগে ভর্তি হই। বর্তমানে বাংলাদেশ কৃষি ব্যাংকের অফিসার জেনারেল হিসেবে কর্মরত আছি। আর এটুকুই আপাতত আমার পরিচয়। পরবর্তীতে আশা করি সবাই নিজেদের পরিচয় দিবেন এবং আস্তে আস্তে আমরা আমাদের আলোচনা সামনে দিকে যাব। হ্যাঁ, জি, ধন্যবাদ রিফাত ভাইকে। রিফাত ভাইকে আবারও যাব। রিফাত ভাই, ডিপার্টমেন্টালীন থাকাকালীন আপনার যদি কোনো মজার কোনো স্মৃতি থাকে আমাদের সাথে একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মুকুল। আসলে স্মৃতি তো অনেক স্মৃতি আছে একটা ডিপার্টমেন্টে। 5-6 বছর অতিবাহিত করে আসছি, ইনফ্যাক্ট আরো বেশি। আমরা ভর্তি হয়েছিলাম 2011-তে। আমার ভর্তিটাই একটা ইতিহাস আসলে। যখন আমার সম্ভবত মার্চ মাসে আমরা ভর্তি হই। তো যদি আমি আমার স্মৃতিচারণ করতে যাই, প্রথম যে ঘটনাটা দিয়ে শুরু করতে হয় আর কি। আমি ভর্তি পরীক্ষায় যখন অংশগ্রহণ করি তখন প্রথম পেয়েছিলাম সম্ভবত ফিজিক্স, কিন্তু আমি সবার থেকে শুনে আসছিলাম যে নোয়াখালী কলেজের জন্য রয়্যাল ডিপার্টমেন্ট হলো কেমিস্ট্রি। একটা তাগিদ ছিল যে এটা পাইলে মনে হয় ভালো লাগতো। তো ভর্তি হতে যেদিন আসি সেদিন এসে শুনি যে সবার ভর্তি হয়ে গেছে, আমার ভর্তির ডেট শেষ হয়ে গেছে। তো আমি তখন ফিজিক্স ডিপার্টমেন্টের একজন টিচার ছিল, নাম হলো আরেফিন স্যার। ওনার বাসায় গিয়ে দেখা করলাম। দেখা করার পরে বললো যে তুমি এত লেট করে আসছো কেন, তোমাদের ভর্তি কার্যক্রম তো টোটালি শেষ। পরে উনি একটু আন্তরিকতাই দেখাইছেন আমার জন্য বলতে হয়। আমি তো ওনার প্রিভিয়াস স্টুডেন্টও ছিলাম না। আমার ইন্টার্ন ছিল লক্ষ্মীপুর সরকারি কলেজে। পরবর্তীতে আমি ফিজিক্সে ভর্তি হয়ে পরে মাইগ্রেশন বলো আর যাই বলে এর মাধ্যমে আমি ফিজিক্সে আসছিলাম। প্রথম আমাদের মনে পড়ে যে আমাদের প্রথম ফার্স্ট ইয়ারের পরীক্ষাটা হয়েছিল সম্ভবত 18 মাস সময়ে পরে। এর মাঝখান দিয়ে অনেক গ্যাপ ছিল পড়ালেখার মাঝে, যেটা মোটেও কাম্য ছিল না। এখন বুঝতে পারতেছি যে লাইফের খুব বাজে একটা ডিসিশন ছিল। ওই সময় অনেকটা উদাসীন ভাবে সময় কাটাইছি। পড়ালেখার মোটেও পড়ালেখার মাঝে ছিলাম না। এরপরে 18 মাস পরে যখন প্রায় 16 মাস পরে বা 14 মাস পরে এরকম সময় আমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়। টেস্টের প্রশ্ন দেখা বুঝতে পারলাম যে আসলে পড়ালেখা তো কিছুই জানি না, এবার পড়ালেখায় সিরিয়াস হতে হবে। তো ওই সময় থেকে পড়ালেখা শুরু করলাম মোটামুটি।
ফার্স্ট ইয়ারটা এভাবেই কেটে গেল, রেজাল্ট খুব একটা আহামরি কিছু হয় নাই। সেকেন্ড ইয়ারে মোটামুটি আলহামদুলিল্লাহ পড়ালেখা করলাম ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করার জন্য, রেজাল্টও আশানুরূপ হয়েছিল। এরপরে গেলাম হলো থার্ড ইয়ার। এর মাঝে আমাদের যে সিনিয়র ব্যাচটা ছিল, আমাদের রায়হান ভাইদের ব্যাচ, ওই ব্যাচের অনেকের সাথে আহ খুব একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে গেছিল। আমার আমার ডিপার্টমেন্টের যদি স্মরণীয় কথা স্মৃতিগুলা যদি আমি স্মৃতি হাতড়াইতে যাই, তাহলে প্রথম যে কথাটা আমার মনে আসবে সেটা হলো রায়হান ভাইদেরকে সাথে নিয়ে এবং আমাদের আমাদের ইমিডিয়েট জুনিয়র যারা ছিল, রাকিব, সুনীল, মাকসুদ, নিপু, ওদেরকে নিয়ে, এবং সম্ভবত তোমরাও ছিলে, রাতুলরাও ছিল, এরপরের এর আগের ব্যাচটাও ছিল। আমরা একটা অনেক বছর পরে সম্ভবত একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিলাম, যেটা একটা ট্রেডিশন নতুন ভাবে চালু করা বলা যায়, দীর্ঘদিন বন্ধ ছিল। তো এর মাধ্যমেই, ওই অনুষ্ঠানটা করার মাধ্যমে আসলে ডিপার্টমেন্টের জন্য কিছু করা, এটা যে আমার একটা অস্তিত্বের জায়গা, এখানে আমার কিছু ভালো লাগা থাকবে, কিছু স্মৃতি থাকবে, যেটা আমি অদূর ভবিষ্যতে আবার স্মরণ করতে পারবো, বা এইটার মাধ্যমে কেউ আমাকে স্মরণ করবে, ওইটার বোঝার শুরু হয়েছে। পরবর্তীতে আমরা নিজেদের উদ্যোগে ক্লাস পার্টি করছিলাম। আমরা যখন থার্ড ইয়ারে পড়ি তখনই আমরা ক্লাস পার্টি করছিলাম। এর আগে আমরা নিজেরা একটা ট্যুর করছিলাম, কক্সবাজার ট্যুর। ওখানে ওখানে গিয়ে মনে হয়েছে যে আসলে ডিপার্টমেন্টের বন্ধুদের মাঝেও নতুন করে আরেকটা বন্ডিং তৈরি করার সুযোগ আছে। এগুলো আসলে ট্যুর না করলে বা ক্লাস পার্টি না করলে বোঝার উপায় থাকে না। আমাদের কক্সবাজার যে ট্যুরটা করেছিলাম, ওটার মাধ্যমে মানে আমরা যে একটা ডিপার্টমেন্টের একটা ব্যাচের স্টুডেন্ট যে একটা ইউনিট হয়ে কাজ করতে পারে, সবার আপদে বিপদে যে সবার সাথে যে বন্ডিংটা নতুন করে তৈরি হতে পারে, আহ এটা বুঝতে শিখছি। তারপরে আমরা একটা ক্লাস পার্টির আয়োজন করছিলাম, যা অত্যন্ত স্মরণীয় অনুষ্ঠান এখনো আমাদের। আমরা যখন আমাদের সেশনের সবাই আড্ডা দিই, কথা বলি, এবং আমার মনে আছে ওই দিন তাসলিমা ম্যাডাম, আমাদের একজন ম্যাডাম ছিলেন তাসলিমা ম্যাডাম, সম্ভবত তোমরা পাইছো ওনাকে, সিনিয়র ভাইয়ারা মনে হয় পায় নাই, তোমরা পাইছো, রায়হান ভাইরা পাইছে। ম্যাডাম প্রায় কান্না করে দেওয়ার মতো অবস্থা হয়েছে ক্লাস পার্টিটা দেখে। আমরা চরম এনজয় করছিলাম ক্লাস পার্টিতে। রায়হান ভাই সম্ভবত গেস্ট হিসেবে, মোস্ট প্রবাবলি উনি গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন ওখানে। পরবর্তীতে আমরা ফাইনাল ইয়ারে যাওয়ার পরে আবারও ক্লাস পার্টির আয়োজন করি, আহ, নিজেরা র্যাক ডে পালন করি। আহ, এরপরে রায়হান ভাইদের বিদায় অনুষ্ঠান, যেটা ওটাও অত্যন্ত স্মৃতিবহ অনুষ্ঠান ছিল আমাদের জন্য বলা যায়। এবং আমাদেরকে একটা সময় আমরাও সিনিয়র হয়ে গেছি, আমাদেরকেও বিদায় জানানোর সময় হয়ে গেছে। আর এইটাই হলো ডিপার্টমেন্টের কাছে কৃতজ্ঞ থাকার জায়গা, যে আমরা যে কাজগুলা করে আসছি, পরবর্তীতে আমাদের জুনিয়র ভাইরা বা আমাদের স্নেহের যারা ছিল, আমরা যাদেরকে আহ, রেখে আসছি ডিপার্টমেন্টে, তারা আমাদেরকে এত সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে ডিপার্টমেন্ট থেকে বিদায় বলবো না, যে আরো আপন করে নেওয়া, একটা সম্মান জানায়া, আহ, বড় ভাইদেরকে এই সামনের জন্য একটা শুভকামনা স্বরূপ এরকম পরের স্টেপে যাওয়ার জন্য আহ দোয়ার অনুষ্ঠান বা সম্মানিত করার একটা অনুষ্ঠানের আয়োজন করছে। সেজন্য কৃতজ্ঞতা প্রকাশ করার মনে হয় আহ, জায়গা থাকে। আরো কৃতজ্ঞতা প্রকাশ করি আসলে আমাদের ডিপার্টমেন্টের, সত্যি বলতে কি, মাহবুব স্যার এমন একজন মানুষ যে এত সুন্দরভাবে যে একটা মানুষ ক্লাসের নিয়ন্ত্রণ নেয়, এটা উনার ক্লাস না করলে, আমরা তো সবাই জানি, যেহেতু আমরা সবাই মাহবুব স্যারের স্টুডেন্ট ছিলাম, আমরা এটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারি। স্যার প্রথম 5 মিনিটে আসলে ক্লাসের নিয়ন্ত্রণটা নিয়ে নেয়, এবং যাওয়ার সময় যখন ক্লাসটা শেষ করে, তখন মনে হয় যে এতক্ষণ তো আমরা আসলে খুব মজা করে ক্লাসটা করছিলাম। স্যার যে প্রথম এসে যে 2 মিনিট যে একটু ক্লাসটার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বা সবার অ্যাটেনশন নেওয়ার জন্য যে একটু গম্ভীর যেটা আমরা বলি আর কি আচরণ, সেটা যে করছে, ওইটা আর মনে থাকে না শেষ মুহূর্তে এসে। আরো আমি তো অনেক মানে কৃতজ্ঞতার সাথেই বলতে হয় যে অনেক ভালো ভালো শিক্ষককে আমরা পেয়েছি। এইসবই ছিল আসলে মূলত আমার কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। যদি বলি যে এই ডিপার্টমেন্ট থেকে আমার স্মৃতিগুলো কি, আশা করি পরবর্তীতে আমরা আরো সুযোগ থাকলে আলোচনা করব। ধন্যবাদ। ধন্যবাদ রিবাদ ভাইকে। এই পর্যায়ে আমরা যাবো আব্দুল্লাহ নোমান ভাইয়ের কাছে। শুরুতে বাইরে একটু পরিচিত জানতে চাইবো, বাইরে কোথাও আছেন রিবাদ ভাই, একটু মাইক্রোফোনটা বন্ধ রাখবেন। হ্যালো।
রিফাত ভাই শুনতে পারলে মাইক্রোফোনটা একটু বন্ধ রাখবেন। জি। নোমান আব্দুল্লাহ নোমান ভাই আছেন, ভাইয়ের কাছে ভাইয়ের পরিচয়টুকু জানতে চাইবো। ভাইয়া কোথা আছেন, কত সেশন আমাদের একটু জানাবেন পরিচয়টুকু। হ্যাঁ, ধন্যবাদ জাহার মুকুল, সাথে ইমন রায়ানকে ধন্যবাদ। আসলে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। সবাই সবাইকে চিনতে পারছে, জানতে পারছে। কেমিস্ট্রির আসলে যে একটা অঙ্গনের সুদূরের সময় আমরা পার করে এসেছি, যেটা আসলে চাকরি জীবন বা এখন বর্তমানে ব্যস্ততার কারণে অনেকটা আমরা ভুলেই গিয়েছি। হয়তো একটা প্ল্যাটফর্মের কারণে আমরা অনেককে চিনতেছি, জানছি। তো প্রথমে আসলে আমি ওই একটু মিস করছিলাম, এই মাজার মুকুলকে বলছি আর কি। রিফাত ভাই কোন সেশন এবং ওনার বর্তমান পরিচয়টা আমি একটু খেয়াল করতে পারিনি আর কি, মিস ভাই করছিলাম। তুমি একটু বলে দিও। 11-12 সেশন। রিফাত ভাই 11-12 কেমন? জি। আচ্ছা, আপনি আছেন কোথায় এখন? উনি কৃষি ব্যাংকে আছে। কৃষি ব্যাংক কোন ব্রাঞ্চ? বারাহাট মনে হয় রিফাত ভাই। আচ্ছা রিফাত ভাই একটু বলে দেন আবার। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি রিফাত হুসাইন, 11-12 সেশন। এখন আছি হলো বাংলাদেশ কৃষি ব্যাংকে, 12 শাখা, চট্টগ্রাম। এর আগে আমি আহ, আচ্ছা। বাংলাদেশ সাব ইন্সপেক্টর বাংলাদেশ পুলিশে সুপারিশপ্রাপ্ত, ওখানে জয়েন করা হয় নাই। এই হলো আমার সংক্ষিপ্ত পরিচয়। আর বাড়ি আমাদের নোয়াখালীতে। আচ্ছা, ধন্যবাদ। আমি আব্দুল্লাহ জি ভাইয়া, নোমান। সরি আমার আবার একটু। হ্যাঁ, আব্দুল্লাহ নোমান আর কি পুরো নাম। আর হলো সেশন হলো 7-8, 7-8 সেশনে বলা যায়। আর আমাদের এই আমি বর্তমানে আছি জনতা ব্যাংক লিমিটেডে আছি, সিনিয়র অফিসার, মাইজদি কোর্ট কর্পোরেট ব্রাঞ্চে। সবার দাওয়াত থাকলো, রমজানের পরে আসে এক কাপ চা খেয়ে যাবেন, যে যখনই সময় পান। ঢুকলে আমাকে দেখতে পাবেন, ফ্রন্ট ডেস্কে জিবি ইনচার্জ হিসেবে আছি মাইজদি কোর্ট ব্রাঞ্চে। আর বর্তমানে বাসা হলো মাইজদি হাউজিং এ আছি। আর আমার চাকরি জীবনের মূল শুরু হয়েছিল, প্রথমে আমি একটা স্কুল এন্ড কলেজে জয়েন করেছিলাম 2016 সালের নভেম্বরে, এনটিআরসি এর মাধ্যমে সুপারিশ প্রাপ্ত। তো হওয়ার পরে এটাতে আমি প্রায় 2 মাস 1 মাস চাকরি করেছিলাম। করার পর আমার 37তম বিসিএস রিটার্ন শুরু হয়েছিল জানুয়ারিতে, ফেব্রুয়ারিতে। ওখানে চলে যাওয়ার পরে আর ওই চাকরি আমি আর করি নাই। তারপরে শাহজালাল ইসলামী ব্যাংকে জয়েন করি। এখান থেকে এক্সিম ব্যাংকে জব হয়, ওটাতে জয়েন করি নাই। তারপর উত্তরা ব্যাংকে জব হয়, ওখানে 7 মাস চাকরি করি। উত্তরা ব্যাংকের পরে জনতা ব্যাংকে জয়েন করি সিনিয়র অফিসার হিসেবে 2019-এ। তারপর সোনালী ব্যাংকে জব হয়েছে, যাইনি। দেন লাস্ট গত কিছুদিন আগে এনবিআর থেকে কাস্টমে জব হয়েছে, বিসিএস থেকে, স্বাধীন বিসিএস থেকে কাস্টমে। তো আসলে পরিবারের বাধা এবং আমারও আসলে নিতান্তই কিছু সমস্যার কারণে আর কাস্টমে যাওয়া হয়নি। অবশেষে জনতা ব্যাংকে ব্যাংকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য আছি, চেষ্টা করতেছি ওইভাবে চালিয়ে যাওয়ার। আর পড়াশোনার ক্ষেত্রে যেটা, সেটা হলো আমার ইন্টার নোয়াখালী কলেজ, 2005-7 ব্যাচে 5-এ ইন্টারে নোয়াখালী কলেজে ভর্তি হই। ওখান থেকে পরে আমার একটা সাইড আছে, সেটা হলো 2007-এ যখন আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এসএসসি পরীক্ষার ভিতরে আমার বাবা মারা যান। আমাকে মাঠে দিয়ে গিয়ে আমাকে পরীক্ষা দিতে হয়েছিল। তো অনেক বাধা বিপত্তির কারণে আসলে পরবর্তীতে ইন্টারের পরে আর আমার ওইভাবে কোনো জায়গায় কোচিং বা কোনো কিছু করা হয়নি। তো আমার এক ফ্রেন্ডের সহযোগিতায় সে আমাকে বলেছিল এখন তো জাতীয় ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য। তো তার উপর ভিত্তি করে আমি জাতীয় ভার্সিটিতে অ্যাডমিশন করি, ভর্তি পরীক্ষা দিই। বাঙালি কলেজে মনে হয় আমি 21 কি 20তম হয়েছিলাম। পরবর্তীতে চয়েস ছিল ইংলিশ আর কেমিস্ট্রি। ফার্স্ট চয়েস ইংলিশ ছিল, কিন্তু স্যাররা দেননি, বলতেছে যে সায়েন্সের স্টুডেন্টরা যদি ইংলিশে চলে যায় তাহলে কিভাবে হবে। কেমিস্ট্রিতে করি, ভর্তি হই 2008-এ মেবি, ফার্স্ট ইয়ার। আর ফার্স্ট ইয়ার আসলে হতাশাই ছিল, কি করব, পড়াশোনা করবো কি করব না। তখন আবার ইংল্যান্ডে যাওয়ার ধুম ছিল, অনেকে জানেন মনে হয়।
আমার সাথে আমার দুইটা ফ্রেন্ড, সুমন, ইমন রায়ের মনে চিনতে পারে, সুমন চন্দ্র দাস, সে চলে গেছিল লন্ডনে। তার পরবর্তীতে আমারও যাওয়ার প্ল্যান ছিল। পরে ওই সবাই মসজিদে থাকে, চলে আসতেছে, এসে অনেক কাহিনী, এই কারণে পরে ফ্যামিলি থেকে রাজি হয়নি, আর যাওয়া হয়নি। এই পরবর্তীতে ফার্স্ট ইয়ারে তখন এক্সাম দিই, এক্সাম দেওয়ার পরে ফার্স্ট ইয়ারে আমার ফার্স্ট ক্লাস আসেনি, 10 মার্ক শর্ট ছিল। পরে এটা ফিজিক্সে, আমি বরাবরই ফিজিক্সে একটু দুর্বল ছিলাম, কেন জানি ফিজিক্স পারতাম না ভালোভাবে। ফিজিক্সে আমার মার্কস কম ছিল, ইমপ্রুভমেন্ট দিয়ে ওইটাতে ফার্স্ট ক্লাস, মানে মার্কস হয়ে বা ফার্স্ট ইয়ার ফার্স্ট ক্লাস আসে। এরপরে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, 3 ইয়ার আমার ফার্স্ট ক্লাস ছিল ইন্ডিভিজুয়াল, এবং সর্বশেষ 4 ইয়ারে ফার্স্ট ক্লাস নিয়ে আমার অনার্স শেষ হয়। তারপরে আমি ঢাকা কলেজে অ্যাডমিশন নিই, সেখানেও আমার ফার্স্ট ক্লাস থাকে প্রায় 70% মতো না মার্ক থাকে। তারপরে কাহিনীতে মোটামুটি চাকরি যুদ্ধে অবতীর্ণ হওয়া, তারপর আবার ট্রাই করি এই বাইরে যাওয়ার জন্য। আইএলস, আমার আইএলস করা আছে। জাস্ট ওই আইএলস করা অবস্থায় আমার 35 বিসিএস দিয়েছিলাম। প্রিলিমিনারিতে এসে যাওয়ার পরে পরবর্তীতে মাথায় ঝোঁক উঠে যে ক্যাডারই হতে হবে, বিসিএস ক্যাডার। তখন তারপর থেকে অত ওদিকে আর যাওয়া হয়নি। এরপরে বিসিএস কোচিং করি পাশাপাশি হয়। এবং আলহামদুলিল্লাহ সবকিছু আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ একমাত্র যা আছে ভালোই আছে। আমার তো অনেকগুলো গভর্নমেন্ট জব এবং অনেকগুলো জব হয়েছে। এটা গেলো আমার পার্সোনাল লাইফের বর্ণনা। আশা করি অনেকে তো বোর হয়ে যাচ্ছেন আমার পার্সোনাল লাইফের কথা শুনতে শুনতে, তাই না? না 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 ভাইয়া। আচ্ছা, এবার আসি কেমিস্ট্রি নিয়ে। আসলে রসায়ন পরিবার, যেটা আসলে অনেকে বলে আর কি, যে আমের রসায়ন আসলে কোনো রস নেই। এটা আসলে আমার কাছে মনে হয় না যে রস নেই, আসলে রস আছে। এই রসটা আসলে আস্বাদন করে নিতে হয় আর কি। একটু টাফ বিষয়, কেমিস্ট্রি সাবজেক্ট গুলো টাফ থাকে, অনেক রিয়েকশন, অনেক কিছু। বিশেষ করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার যারা আছে, ক্রোমাটোগ্রাফি, স্পেকট্রোস্কোপি, এই দুটো সাবজেক্ট অনেকেই ভয় পায়। বর্ণালীমিতি সাবজেক্ট, যে এটাতে অনেকেই ইমপ্রুভ দিয়েও ফার্স্ট ক্লাস পায় না, খুব কঠিন একটা সাবজেক্ট। এত কিছুর ভিড়ে আসলে ওই রসায়নের রস আস্বাদন করার মতো সুযোগ আর সবার হয় না। তবে এমনিতেই বলবো, আসলে যে কয়টা বছর কাটিয়েছি রসায়ন ডিপার্টমেন্টে, অনেক সুবর্ণ সময় ছিল। ওই সময়গুলোতে ফিরে ইচ্ছে করে, যদিও আর সম্ভব না। তাই অনেক মিস করি সবাইকে। আর এই প্ল্যাটফর্মে সবাইকে দেখে আসলে অনেক ভালো লাগছে। প্রতিদিন সবাই থাকে, চেষ্টা করি দেখার জন্য। আসলে সময় ব্যস্ততা, আর আমার একটা বাচ্চা আছে 1.5 বছরের, যে আমি বাসায় আসলে সারাক্ষণ আমার কাছে, এখনই আমার আশেপাশে ঘুরঘুর করতেছে। যে একটু আগে আমাকে এখানে ছিল, এখানে নিচে আছে, মানে আমি যেখানে থাকবো বাসায় আসলে আমার পিছু পিছিয়ে আছে। আমি আসলে একটু লেট করে ফেলছি, বাইরে ছিলাম, আসছি মনে হয় 10টা 10-এ বাসায় ঢুকি। তারপরে কানেক্ট হতে সমস্যা ছিল, কানেক্ট হলাম। তা আসলে সবাইকে ধন্যবাদ, আরো কথা হবে। পরিচয় করে দীর্ঘ না করতে চাচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, বাকিদের কথা শুনবো। ধন্যবাদ আব্দুল্লাহ নোমান ভাইকে। আমাদের মাঝে আমাদের শ্রদ্ধেয় ইমন রাইন ভাই আছেন। ভাইয়ের কাছে ভাইয়ের একটু পরিচয়টুকু জানতে চাইবো। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, নোমান ভাই, আপনার মাইক্রোফোনটা একটু মিউট করলে মনে হয় কথা রিপিট আসবে না। আসসালামু আলাইকুম, আমি হচ্ছে রায়ান মাহমুদ। আর হচ্ছে আমার সেশন হচ্ছে অনার্স সেশন হচ্ছে 2010-11, মাস্টার্স হচ্ছে 2014। কথা বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, আমার অনার্স হচ্ছে 2010-11 সেশন, আর মাস্টার্স হচ্ছে 14-15 সেশন। আমি হচ্ছে যে বর্তমানে আছি ইরা ইনফোটেক লিমিটেড। এটা হচ্ছে যে ব্যাংক এশিয়ার সিস্টার কনসার্ন হচ্ছে সফটওয়্যার ফার্ম। আমি হচ্ছে এখানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি। মোবাইল অ্যাপস এবং অ্যান্ড্রয়েড আইওএস ডেভেলপমেন্টে কাজ করতেছি। এখানে হচ্ছে যে আমার 9 মাস চলতেছে এইখানে। আমাদের প্রতিষ্ঠান হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে ব্যাংকিং সফটওয়্যার ডেভেলপ করে। যে মোটামুটি এখানে দুজন ব্যাংকার আছেন, রিফাত ভাই এবং আব্দুল্লাহ নোমান ভাই। তা আমরা হচ্ছে যে ব্যাংকের, আমাদের অনেকগুলো ব্যাংক ক্লায়েন্ট, প্রায় 26টা ব্যাংক আমাদের ক্লায়েন্ট। মানে আমাদের সিবিএস থেকে তারপরে এইচআর ম্যানেজমেন্ট, সব ধরনের প্রোডাক্টই আছে আমাদের। সিবিএস আমাদের 4টা ব্যাংকে চলে, বিডিবিএল ব্যাংক, তারপরে যে বিসিবিএল, তারপরে যে আপনার ব্যাংক এশিয়া, তারপরে যে আরেকটা মনে হয় শাহজালাল ইসলামী ব্যাংক। ওই সিবিএস গুলো আমাদের
প্রতিষ্ঠানের। তারপরে মোবাইল অ্যাপস আছে হচ্ছে যে বিসিবিএল এর মোবাইল অ্যাপস আমাদের করা, ব্যাংকের শেয়ার স্মার্ট অ্যাপ আমাদের করা, সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ওটা আমাদের করা, সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ওটা আমাদের করা। মোটামুটি বাংলাদেশের প্রায় 26টা ব্যাংক, তারপরে এনআরবিসি কমার্শিয়াল, এনআরবি গ্লোবাল, ওদের এইচআর ম্যানেজমেন্টের সফটওয়্যার আমাদের করা, এরকম অনেকগুলো ব্যাংকের আছে। তো সর্বশেষ এখন সোনালী ব্যাংকের এবং সিটি ব্যাংকের কাজ চলতেছে আমাদের অ্যাপসে। আর হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের হয়তোবা কাজ হতে পারে সামনে। এ হচ্ছে আমার পরিচয়। এই তো। জি ধন্যবাদ রাহান ভাইকে। রিফাত ভাইয়ের কাছে আবার একটু যাবো। রিফাত ভাইকে আমি একটা জিনিস মনে করতে চাচ্ছি যে রাহান ভাই আপনি মিনিট জুনিয়র ছিলেন, তা আমি যতটুকু জানি আপনি নাকি এই আমাদের ক্রিকেট ম্যাচ খেলা হলে নাকি ওনাদের দল হয়ে খেলতেন, বা ওটার আসলে ব্যাখ্যাটা কি একটু জানতে চাইতাম। রিফাত ভাই শুনতে পাচ্ছেন? সরি মুকুল, কোশ্চেনটা আবার একটু। কোশ্চেনটা ছিল হচ্ছে আপনি রাহান ভাইদের এক বছর ইমিডিয়েট জুনিয়র, কিন্তু ক্রিকেট ম্যাচ যদি খেলা হয়তো আপনি নাকি ওনাদের দল ওনাদের বেচের হয়ে খেলতেন, মানে জিনিসটা আসলে কারণটা কি ছিল? রিফাত ভাই শুনতে পেয়েছেন? না না, কথাটা কেটে কেটে আসছিল। আচ্ছা, আমার কোশ্চেনটা ছিল আপনি তো রাহান ভাইদের এক ব্যাচ জুনিয়র ছিলেন, কিন্তু টুর্নামেন্ট যখন খেলা হতো, ক্রিকেট বা কোনো টুর্নামেন্ট খেলা হতো, তখন আপনি রাহান ভাইদের বেচের হয়ে খেলতেন, এটা কারণটা কি ছিল? আচ্ছা, ওইটা আমি আমার অনেক বড় একটা স্মৃতি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হয়ে বলতে ভুলে গেছিলাম। প্রথম সম্ভবত কেমিস্ট্রির সাথে ফিজিক্সের খেলা হচ্ছে। মুকুল তো মাইক্রোফোন ডিপার্টমেন্টের সম্ভবত প্লেয়ার কম ছিল। এই জন্য আমাকে নিয়ে নিছে আর কি। দুধ হয় না যে আমরা অনেক সময় খেলার মধ্যে নিয়ে নিই একজনকে, এই শর্ট হইলে যে আসো তুমিও খেলো, আমাকে নিয়ে নিছে আর কি, যে ও তো কেমিস্ট্রি ডিপার্টমেন্টের, আচ্ছা যাক ওকে নিয়ে নি। তো খেলার মাঝে ওনারা আমার কথার মাধ্যমে বা ওনারা বুঝতে পারলো যে আমি বল করতে পারি, বা হয়তো বা ডিপার্টমেন্টের অন্য কেউ, রাজু ভাই বা অন্য কেউ সম্ভবত দেখছে যে এ তো বল করতে পারে। তো প্রথম দিন বল করার চান্স দিল, রায়ান ভাইরা বল করার চান্স দিল প্রথম দিন। এরপর থেকে মানে একদিনের খেলাতে আমি মোটামুটি আমার জায়গা তৈরি করে নিতে পারছি, যে পরবর্তীতে যতদিনই ওনারা খেলছে মোটামুটি। তবে আমার একটা আক্ষেপের জায়গা আছে, সেটা হলো আমি সব সময় যতদিনই কলেজ মাঠে খেলছি, আমি কেমিস্ট্রি ছাড়া অন্য কোনো জায়গায় যখন আমি খেলছি, তখন আমি সবসময় ওপেনিং ব্যাট করতাম, বল করতাম হলো শেষে। আর কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হয়ে খেলতে আইসা আমি কোনোদিন আগে ব্যাটিং পাই নাই। প্রতিদিন আমার মামুন ভাই আগে ব্যাটিং, আমি কখনো আগে ব্যাটিং পাই নাই। এবং বেশিরভাগ দিন বলা চলে যে আমি ব্যাটিং এ পাই নাই, কারণ এর আগে আমরা ম্যাচ জিতে গেছি। ফিজিক্সের সাথে আমি যতদিন খেলছি আমার মনে আছে আমরা একদিনও হারি নাই। রাহেন ভাই আপনার মনে আছে? আমরা মনে হয় ফিজিক্সের সাথে হারিয়েই নাই, কারণ ওদের ওই ক্যাপাবিলিটি ছিল না আমাদেরকে হারানোর। তো এইটা হলো আমার একটা আক্ষেপের জায়গা, যে আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের হয়ে কোনোদিন ব্যাটিং করতে পারিনি। জি, ধন্যবাদ রিফাত ভাইকে। আমাদের কাছে কমেন্ট এসেছে, আমি কমেন্ট গুলো একটু সুযোগ করছি। মোহাম্মদ মিলন ভাই বলেছেন নোমান ভাই কেমন আছেন। তারপর হচ্ছে আমাদের আদর মাকসুদ ভাই বলেছেন প্রিয় রিফাত ভাই। তারপর হচ্ছে ফরাদ হোসেন বলেছেন রিফাত ভাইকে দেখে ভালো লাগছে। তারপর হচ্ছে আমাদের আহ তাসলিমা রূপা বলেছেন রিফাত হৃদয় ভাই কেমন আছেন, আশা করি উনি ভালোই আছেন। এরপর হচ্ছে আমাদের ইনজামুল বাহার উপর বলেছেন রিফাত হৃদয় ভাই আপনি ইয়ারফোন ইউজ করেন। তারপর হচ্ছে ইকো হচ্ছে আপনি বোধ হয় লাউড স্পিকারে শুনছেন। শুভকামনা, গভর্নমেন্ট কলেজ, ডিপার্টমেন্ট কেমিস্ট্রি। যাক, আমরা আমাদের আবার আব্দুল্লাহ নোমান ভাইয়ের কাছে আসবো। উনি বেশ কিছু ব্যাংকে চাকরি করেছেন, অভিজ্ঞতা আছে। তো আমার যে কোশ্চেনটা থাকবে হচ্ছে যারা আমরা সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছি বা যারা জুনিয়ররা দেখছে, তারা এই সেক্টরে আসার জন্য বা ক্যারিয়ারকে ডেভেলপ করার জন্য কি নির্দেশনা থাকতে পারে ভাইয়ের কাছ থেকে? নোমান ভাই শুনতে পাচ্ছেন? মাইক্রোফোনটা একটু অন করেন। শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে ভাইয়া। আচ্ছা, হ্যাঁ ধন্যবাদ। তোমার কোশ্চেনটা আমি বুঝতে পারছি। হ্যাঁ,
আমার যেটা আমি সবাইকে বা অনেককে আমাকে যদি বলে যে আসলে মানে কিভাবে কি করতে হবে বা কিভাবে কি করা যায়, তখন সবার জন্য সাজেস্ট থাকে একটাই, যে আগে নিজেকে বিশ্বাস করতে হবে যে আমার দ্বারা আমি অনেক কিছু করতে পারবো। আমি জাতীয় ভার্সিটি থেকে পড়েছি বা আমি ভালো ভালো ভার্সিটি, ঢাকা ভার্সিটি, চিটাগাং ভার্সিটি বা এখান থেকে পড়ি নাই, এটা আসলে কোনো মানে এটা ধারণা করা যাবে না। প্রথম ধারণা করতে হবে যে আমি সবকিছু করতে পারবো এবং আমার দ্বারা সম্ভব। আর সবাই যখন গ্রাজুয়েশন করে এসে চাকরির বাজারে আসে, তখন সবাই সেম। সবার এটাকে বলা হয় যেটা আপনি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য একটা যোগ্যতা অর্জন করছেন। অনার্স লেভেল শেষ করা বা গ্রাজুয়েশন কমপ্লিট করা, এটা হলো চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য বা ওখানে যোগদান করার জন্য একটা যোগ্যতা। এরপরে স্টেপ হলো আপনাকে নিজেকে করতে হবে। নিজেকে গড়ার পরে দেখবেন চাকরি আপনার কাছে বা যে কোনো কিছু নিজের কাছে আপনি ধরা দেবে। আমরা সবাই একই ভুল করি, সেটা হলো দেখা যায় আমরা পড়াশোনা শেষ করেই বিভিন্ন চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া শুরু করি, ইন্টারভিউতে ফেল করি, তখন আমরা হতাশ যে আমাদের আর কিছু হবে না। এটা আসলে কখনো হতাশ হওয়া যাবে না। সবার জন্য আমার একটা থাকবে, সাজেশন থাকবে, যে আমি চাকরির বিভিন্ন পরীক্ষা অ্যাটেন্ড করব, অ্যাটেন্ড করে ফেল করবো, এটা কোনো ব্যাপার না। এই রেজাল্ট আমার দেখার বিষয় না। আমার যখন নিজেকে মনে হবে যে আমি নিজেকে গড়েছি, আমি পারবো এখন কিছু করতে, তখন এরপর থেকে রেজাল্ট গুলো ম্যাটার হবে যে আমি রেজাল্ট গুলো কেমন করছি। বাট এর আগে যে এক্সাম গুলো হয়েছে বা যে রেজাল্ট এসেছে, ওটাকে কাউন্ট করা যাবে না। আমার মনে আছে আমি যখন মাস্টার্স কমপ্লিট করার পরে 15 সালে আমি ঢাকা সেন্ট জন, শঙ্করে আর কি, যারা চিনে, সেন্ট জন নাম করা আইলস, আইলস এর জন্য নাম করা আর কি, ওখানে আমি ভর্তি হই। তখন আমার প্ল্যান ছিল আমি কানাডা যাব। আমার খালু ছিল সাধারণ বীমা কর্পোরেশনে ম্যানেজার, ওনার উপরস্থ একজন ছিলেন, ওনার ভাই হলো কানাডার ডাক্তার। উনি আমাকে বলছে যে তুমি 6 অ্যাবভ পাইলেই হবে, বাকিটা ব্যবস্থা আমি করব, তোমার 6 মাসের ভিতরে গিয়ে এখানে কাগজ হবে। তখন আমি ওই হিসাবে আইএলটিএস করতেছিলাম এবং আল্লাহর রহমতে আমার ইংলিশটা ভালো ছিল আগে থেকেই। তো আইএলটিএস করতেছিলাম, আমার ধারণা ছিল যে আমি 6 অ্যাবভ পাবোই। তো ওই আইএলটিএস করার ফাঁকেই এর আগে আমি অ্যাপ্লাই করি 35তম বিসিএস এ। তখন এই আইএলটিএস করার মধ্যে 35তম বিসিএস টাকে বলা হয় আর কি, যারা জানে, তখন ওই প্রিলিটা ফার্স্ট টাইম 200 মার্ক হয়। এর আগে 100 মার্কের ছিল প্রিলিমিনারি। তো 200 মার্ক হওয়ার কারণে এখানে বিজ্ঞান ছিল, ম্যাথ ছিল, ইংলিশ ছিল, এগুলো একটা বেসিক স্ট্রং হওয়ার কারণে আমি টিকে যাই। চলে আসার পরে আমি তখন চিন্তা করলাম কোচিং এ ভর্তি হব। তখন রিটেন কোচিং এ ভর্তি হওয়ার পরে দেখা যায় আমি বিভিন্ন এক্সাম, ম্যাথে এক্সামে 50-50 পাই, ইংলিশে ভালো করি, কিন্তু বাংলা, বাংলাদেশ অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এগুলোতে আমি টোটালি গোল্লা, কিছুই পারি না। তখন চিন্তা করলাম যে এরা যদি পারে, আমি ওদের সাথে তো অন্যগুলো ভালো করতেছি, তাহলে আমিও পারবো। সবাইকে দিয়ে উৎসাহিত হই। তখন ওই আমার আইএলটিএস মাথা থেকে চলে যায়। তখন প্ল্যান চলে আসে যে ক্যাডার হবে। এই 35তম বিসিএস মিরপুর 10-এ কনফিডেন্সে কোচিং করি, তখনই আসলে আমার মূল প্রিপারেশনটা হয় চাকরির জন্য। এ ফাঁকে অনেকগুলো পরীক্ষা দিয়েছি, সবগুলোতে আমার পাত্তাই ছিল না। কোনো পরীক্ষায় প্রিলিমিনারি আসা থাকতো দূরের কথা, অন্য কোনো পরীক্ষা আসতোই না। এ ফাঁকে একটা কথা বলি, আমার এক ফ্রেন্ড আছে, ক্যাডার হয়েছে 35তম বিসিএস, নাম বলা যাবে না। সে তার লাইফে একটা বিসিএস দিয়ে একটাতে ক্যাডার, সে ইভেন কোনো একটা ব্যাংকের প্রিলিমিনারিতে সে টিকে নাই। আমি যারা আমার ভিডিও দেখতে সবাইকে বলতেছি, দেখেন এরকমও অনেক আছে। সে একটা বিসিএস দিয়ে একটা বিসিএস এ ক্যাডার, পরবর্তী কোনো বিসিএস এ পিলি থাক দূরের কথা, কোনো একটা নর্মাল পরীক্ষায় কোনো একটা ব্যাংকের প্রিলিমিনারি সে টিকে নাই। তাহলে আসলে মানুষের লাগ যে কখন কিভাবে কাজ করবে এটা বলাও যায় না। এই জন্য আসলে নিজেকে আগে বিশ্বাস রাখতে হবে যে আমার দ্বারা কিছু হবে এবং আমি পারবো। এবং সাথে সাথে একাডেমিক পড়া শেষ করার পরে চাকরির বাজারে যে পড়াশোনা গুলো আছে, এগুলো ভালো করে করতে হবে। এগুলো ভালোভাবে পড়াশোনা হলে এবং সাথে সাথে পরীক্ষাগুলো দিতে হবে। পরীক্ষা দিলে এক্সপিরিয়েন্স গ্যাদার হবে। আমি আমার বন্ধু বান্ধব এবং অনেক আমার মানে পরিচিত যাদের সবাইকে বলেছিলাম যে পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে অনেক বেশি। পরীক্ষার রেজাল্ট কি হলো এটা নিয়ে টেনশন করা যাবে না, পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। আমার মনে আছে আমি যখন বিভিন্ন পরীক্ষায় ফেল করতাম, আমার কখনো হতাশা আসতো না। আমার কথা হলো ইনশাল্লাহ হবে, ভালো কিছুই হবে, বুঝলেন? ক্যাসে থাকতাম, বন্ধু বান্ধবরা ছিল অনেকে, সবাই দেখতো, সবাই জানেও। আমার ভিতরে কখনো চাকরি হবে না বা আমি কিছু পারবো না এই ধরনের কোনো হতাশা আমার ভিতরে এই পর্যন্ত, মানে কখনো চাকরি হওয়ার আগ পর্যন্ত কখনো কাজ করেনি। আমি ট্রাই করে গেছি এবং পড়াশোনা করছি, ঘুরছি ফিরছি, চেষ্টা করছি। আর বিশেষ করে 35তম বিসিএস এ রিটেন দেওয়ার সময় আমি আমার জীবনে সবচেয়ে বেশি কষ্ট করেছিলাম। আমার ম্যাচে আমার সাথে ছিল আমার যারা বন্ধু,
সবাই জানে, সবাই এখনো সবাইকে বলি। সবচেয়ে হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছিলাম আমি ওইটাই, 35 বিসিএস রিটার্ন। খুব ভালো পরীক্ষা দিয়েছিলাম, বাট এই দেখে লাখ, আমি 35 বিসিএস রিটার্নে আমি ফেল করছি। কিন্তু দেখা যায় অন্যান্য পরের পরীক্ষাগুলো এত আহামরি হার্ট অ্যান্ড সোল ট্রাই করেও দিই নাই, বা একবারে খুব সিরিয়াসলি দেখা যায় ওইটাতে ফেল করছি, বাকিগুলোতে আল্লাহর মতো অনেক জব হয়েছে। তো সেই জন্যই বলতে হবে যে আসলে আমি এটা খুব ভালোভাবে দিয়েছি, এটা আমার হয়নি যে আমি হতাশ হয়ে যাব তা না। হচ্ছে সবার জন্য আমার প্রধান সাজেশন থাকবে যেটা, কখনোই হতাশ হওয়া যাবে না, আর সেকেন্ড কথা চেষ্টা করে যেতে হবে এবং এক্সাম দিতে হবে। বাকি আর কিছু লাগলে পরে বলবো, হ্যাঁ। জি, ধন্যবাদ আব্দুল্লাহ নোমান ভাইকে ভাইয়ের এই গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়ার জন্য। আহ, ভাইয়ের কাছে তাহলে আরেকটা কোশ্চেন একসাথে করি। আহ, আমরা গত পর্বে আমাদের শ্রদ্ধেয় দুজন স্যার এসেছিলেন, আমাদের শ্রদ্ধেয় সালাউদ্দিন স্যার এবং হচ্ছে আমাদের ফখরুল ইসলাম স্যার ছিলেন। তো সেখানে আমাদের রসায়ন ম্যাডাম নিয়ে কথা ছিল। আমরা এটা নিয়ে একটু পরে আসতেছি, যেহেতু রিফাত ভাই আসছেন। রিফাত ভাইয়ের কাছে একটা কোশ্চেন থাকবে। রিফাত ভাই 11-12 সেশন থেকে উনি একজন সফল বর্তমানে, উনি বর্তমান কৃষি ব্যাংকে আছেন। তো ভাইয়ের কাছে যে কোশ্চেনটা থাকবে, ভাইয়া কৃষি ব্যাংক হওয়ার আগে যতটুকু জানেছিলাম যে উনি সাব ইন্সপেক্টর সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন। তো সাব ইন্সপেক্টরে জয়েন না দিয়ে কেন কৃষি ব্যাংকে আসলেন, এবং একই সাথে এই আপনার জবে আসার বা এরিয়ার কে গোছানোর ক্ষেত্রে আমাদের কি নির্দেশনা থাকতে পারে, আমরা যারা রানিং স্টুডেন্টরা আছি আমাদের জন্য। দুইটা কোশ্চেন একসাথে করলাম। রিবাদ ভাই কি বুঝতে পারছেন? রিবাদ ভাই কি শুনতে মানে পেয়েছেন? মুকুল আহ দুঃখিত, আমাদের নেটওয়ার্ক কানেকশনের জন্য আমাদের রিবাদ ভাইকে আমার সংযোগ হারাতে হয়েছিল। তাহলে আব্দুল্লাহ আল নোমান ভাইয়ের কাছে আবার যাওয়া হচ্ছে, যে নিয়ে বলছিলাম যে আমাদের রসায়ন অ্যালামনাই নিয়ে আমাদের গতকাল আমাদের শ্রদ্ধেয় দুজন স্যার ছিলেন, ওনারা একটা নির্দেশনা দিয়েছিলেন। সেখানে আমাদের বেশ কিছু সিনিয়র ভাইরাও ছিলেন, ওনারা সেগুলো শুনেছেন। তো আসলে আমাদের রসায়ন অ্যালামনাই নিয়ে হচ্ছে আসলে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছি। আমরা তো সেক্ষেত্রে আব্দুল্লাহ নোমান ভাই থেকে আপনি কেমন কেমন নির্দেশনা থাকতে পারে, বা আপনার দিক থেকে কেমন সাপোর্ট আমরা পেতে পারি, একটু যদি জানাতেন। আচ্ছা, কালকে সালাউদ্দিন স্যার কোন স্যারের কথা বলেছিলেন? ফখরুল ইসলাম স্যার ছিল, উনি বর্তমানে রানিং টিচার আর কি, 36তম বিসিএস থেকে আসছে। আচ্ছা, ওনাকে আমি চিনি না তো। জি, সালাউদ্দিন উনি স্যারকে আমি পেয়েছিলাম, এবং 18 সালে জয়েনিং দিয়েছেন। সালাউদ্দিন স্যার থেকে আমি ইন্টারভিউ পেয়েছিলাম, HSC তে পেয়েছিলাম, আউটসোর্স সালাউদ্দিন স্যার। হুম। আমার অনেক পছন্দের স্যারের মধ্যে দুইজন বলা যায়, মাহবুব স্যার, সালাউদ্দিন স্যার। মুকুল মাইক্রোফোন মিউট আচ্ছা, করেন। মাইক্রোফোন কারো মনে হয় ইয়ে করা আছে, আমার ডাবল শুনতে পাচ্ছি। হ্যাঁ, এখন ঠিক আছে। রসায়ন অ্যালামনি অ্যাসোসিয়েশন যেটা, সেটা অবশ্যই অনেক মহতি উদ্যোগ। এই ব্যাপারে নির্দেশনা আসলে আমি হয়তো কালকে মিস করেছিলাম। কালকের মানে সারসংক্ষেপটা যদি জানতে পারতাম তাহলে হয়তো আমার জন্য একটু সুবিধা হতো কথা বলার। কালকে কি হয়েছিল এই অ্যালামনি অ্যাসোসিয়েশন নিয়ে, এটা একটু সারসংক্ষেপে বললে আমার জন্য সুবিধা হবে আর কি। আমি একটু শেয়ার করি। আসলে হচ্ছে যে ওখানে সারসংক্ষেপ বলতে কি, সবার একটা ধারণা গুলো শেয়ার করতেছে যে কেমন হতে পারে বা কি হতে পারে, কেমন হলে আর একটু ভালো হয়, আপনার দিক থেকে আপনার কি পরিকল্পনা বা আপনার কেমন সাজেশন থাকবে বা আপনার কতটুকু ইফোর্ট সাপোর্ট থাকবে, ওই ব্যাপারগুলোই সবাই সবার পরিকল্পনা গুলো শেয়ার করতেছে। আমরা ওখান থেকে বেটার সলিউশন গুলো নিচ্ছি, এবং কি আমরা হয়তো খুব সহসাই আমরা একটা প্ল্যাটফর্মে চলে যাব, এবং হয়তো একটা কমিটিও ঘোষণা করবো ঈদের পর পরেই। সেরকম একটা প্রস্তুতি আমাদের মধ্যে আছে। তো আপনারা এটা কিভাবে দেখছেন, বা এটা সম্পর্কে আপনাদের কেমন পরিকল্পনা, আপনাদের বেশ থেকে আপনার বিশেষ করে যদি আপনার কি কন্ট্রিবিউশন থাকতে পারে, বা আপনি এটা কিভাবে দেখছেন, আপনার পরিকল্পনাগুলো আপনি যদি একটু শেয়ার করতেন। হ্যাঁ, ইমরানকে ধন্যবাদ। রসায়ন অ্যালামনি অ্যাসোসিয়েশন যেটা, সেটা আসলে মনে হয় এই প্ল্যাটফর্মে আসার পরে মনে হয় উদ্যোগটা নেওয়া, তাই না? এর আগে তো না, এভাবে আর হয়নি। এটা নিয়ে আমরা আসলে গত প্রায় 3 বছর হবে, 2-3 বছর থেকে আমরা এটা নিয়ে কাজ করতেছি। ছোট ছোট বিভিন্ন ভাবে আমরা কাজ করতেছি। আমাদের হয়তো এবার প্ল্যাটফর্ম ঘোষণা হয়নি, কিন্তু আমরা আসলে প্ল্যাটফর্ম ভিত্তিক অনেক কাজে হয়েছে। বিশেষ করে যদি আমি জাস্ট দুই একটা এক্সাম্পল বলি, বড় ধরনের গত কোভিড এর সিচুয়েশনের সময় কিন্তু আমরা
রসায়ন অ্যালামনাইয়ের ব্যানারে কিন্তু প্রায় আমরা সাবেক বর্তমান মিলে প্রায় ৮০,০০০ টাকার একটা অ্যামাউন্ট কালেকশন করে কিন্তু আমরা গরিব অসহায় মানে হচ্ছে যে আমাদের নোয়াখালী কলেজের চতুর্থ শ্রেণীর যারা কর্মচারী আছে, যারা মানে চুক্তিভিত্তিক যারা, ওদের ফ্যামিলিকে আমরা মানে ভালো একটা সাপোর্ট দিছি। এর পাশাপাশি অন্য ফ্যামিলিকেও দেওয়ার চেষ্টা করছি। তারপর আমাদের ডিপার্টমেন্টের বিভিন্ন অনেকে অসুস্থ ছিল, অনেকের বাবা-মা, আমরা ওভাবেও সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। অনেকের বই খাতা এরকম সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। এর বাইরেও আমাদের কিন্তু কার্যক্রম চলতেছে। হয়তো আমরা প্ল্যাটফর্ম না, কিন্তু এই প্ল্যাটফর্ম নিয়ে গত ২-৩ বছর থেকে আমরা কিন্তু কাজ করতেছি। মানে আস্তে, আস্তে সবাইকে সংগঠিত করার চেষ্টা করতেছি। এ নিয়ে আমরা মাহবুব স্যারের সাথে আমরা বেশ কয়েকবার বসছি। বিভিন্ন প্ল্যান করছি। কোভিড এর কারণে হয়তো আমরা কিছু পিছিয়ে গেছি। আবার অনেকের আগ্রহ অনেক বেস থেকে আমরা ওইভাবে সাপোর্ট পাই নাই। সেজন্য আমরা আগাইতে পারি নাই খুব বেশি দ্রুততার সহিত। আ ইনশাআল্লাহ আমরা এবার যেভাবে মানে প্ল্যান করতেছি, যাই হোক ইনশাআল্লাহ আমরা এটা একটা প্ল্যাটফর্মে নিয়ে যাবো যেভাবে হোক। এট এনি কস্ট, এবং কি আমরা এটাকে কেন্দ্র করে কোরবানি ঈদে ছোটখাটো একটা প্রোগ্রাম করার, ছোট হোক বড় হোক, মানে অডিয়েন্স অনুযায়ী যারা অ্যাটেন্ডেন্স বেশি হলে আমরা বড় ধরনের প্রোগ্রাম প্ল্যান করবো ইনশাআল্লাহ। আর এই কোরবানি ঈদের সময় আমরা একটা প্রোগ্রাম হবে, এটা হচ্ছে আমাদের মোটামুটি ছোট একটা পরিকল্পনা। এর পাশাপাশি ঈদের পরপরই হয়তো আমরা একটা কমিটি ঘোষণা করবো ইনশাআল্লাহ। এ হচ্ছে যে মোটামুটি সারমর্ম আরকি। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। আসলে শুনে খুশি লাগলো। আমার ওইভাবে আইডিয়া ছিল না ব্যাপারটা নিয়ে। তো যেটা শুনলাম ৮০,০০০ টাকা কন্ট্রিবিউট করা, আমাদের প্রাণের প্রতিষ্ঠান নোয়াখালী কলেজেরই সবাইকে, সেটা আসলে অনেক আলহামদুলিল্লাহ এবং ভালো একটা প্রশংসনীয় কাজ হয়েছে। তো সেক্ষেত্রে আসলে সবচেয়ে বড় কথা হলো এটা খুব একটা ভালো উদ্যোগ। আর যেহেতু আমি এর আগে সহযোগিতা করতে পারি নাই, বা বিভিন্ন সমস্যা বা বিভিন্ন জানা ছিল না, কমিউনিকেশন গ্যাপ, সবকিছু মিলিয়ে এখন যেহেতু একটা প্ল্যাটফর্মে এসেছি, জেনেছি, এবং ধারে কাছে আছি বলা যায়, মাইজদিকোট ব্রাঞ্চে আছি যেহেতু জনতা ব্যাংক, আমি আমার দিক থেকে যতটুকু সম্ভব সাপোর্ট, মানসিক, আর্থিক, শারীরিক সব ধরনের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এটার সার্থকভাবে চালিয়ে যাওয়ার জন্য এবং এটা ভালো একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করা, আমি আছি, সবার সাথে আছি। বাকি যারা আছেন ওদের সাথে নিজেকে একজন অংশগ্রহণ অন্তর্ভুক্ত করতে পারলে ভালো লাগবে। এটাই। ধন্যবাদ। জি, ধন্যবাদ আব্দুল রহমান ভাইকে। ওনার দিক থেকে ওনার সহযোগিতা যে আহ, বলেছেন সেটা আমরা আসলে কামনা করি। এরপর যাবো চলে যাবো রিফাত ভাইয়ের কাছে। রিফাত ভাই, আশা করি শুনতে পাচ্ছেন। আহ, আপনার কাছে যে কোশ্চেনটা ছিল আমাদের, সেটা ছিল আপনি বর্তমানে কৃষি ব্যাংকে আছেন। কৃষি ব্যাংকে জব করার আগে আপনার সাব ইন্সপেক্টর পাশে পরিসমাপ্ত হয়েছে। সাব ইন্সপেক্টরে না জয়েন করে কেন আপনি কৃষি ব্যাংকে জয়েন করলেন? প্রথম কোশ্চেনটা ছিল এটা। ভাই যদি শুনতে পান একটু উত্তর দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, আসলে এখানে আমি একটু ভুল করছি। আমার কৃষি ব্যাংকে জয়েন করার পরেই সাব ইন্সপেক্টরের চাকরিটা হয়েছে। আমি তখন অলরেডি ৩-৪ মাস চাকরি, ৩ মাস হয়ে গেছে। আচ্ছা, আমার কথাটা মনে হয় ডিস্টার্ব করতেছে, কথা কথা শোনা যাচ্ছে? সাব ইন্সপেক্টরের যে চাকরিটা, ওখানে আসলে আমি যতটুকু সিনিয়র কয়েকজনের কাছ থেকে আইডিয়া নিয়েছিলাম যে ট্রেনিং এ একটু কষ্ট আছে ভালোই। ৬ মাস, এখন মনে হয় ১ বছরের একটা ট্রেনিং করতে হয় প্রথমে। আমার আবার ওই অ্যাজমার সমস্যা আছে। আমি বেশি দৌড়াদৌড়ি করতে পারি না, কিছুক্ষণ দৌড়াদৌড়ি করতে পারি কিন্তু টানা বেশিক্ষণ দৌড়াদৌড়ি করতে পারি না। এগুলো হলো কারণ আর কি, যে কারণে আমি সাব ইন্সপেক্টরে জয়েন করি নাই। আহ তারপরে আমি খবর নিয়েছিলাম যে সারদায় ওই মুহূর্তে আমাদের যে আগের ব্যাচটা, আমি ৩৮তম এসআই ব্যাচ, ৩৭ থেকেই কোনো বই খাতা একেবারে টোটালি অ্যালাউ না ট্রেনিং অবস্থায়। তো আমার ওই ওই সময় আমি আবার বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, এর মাঝে একটা রিটেন দিলাম, খারাপ হইলো, আর একটা প্রিলির জন্য প্রিপারেশন নিবো এরকম অবস্থা। তো সব দিক চিন্তা করে ভাবলাম যে একই সেম গ্রেডের সেম বেতন পাচ্ছি, আমি হয়তো এই চাকরিটা করলে কিছুদিন পরে আমার ফ্যামিলির কাছে থাকতে পারবো, বাড়ির আশেপাশে থাকতে পারবো। কিন্তু সাব ইন্সপেক্টরের চাকরি করলে যেটা বাস্তব আর কি, বাস্তব সত্য, যে পুলিশের ওরা দেশ রক্ষার কাজ করে। ওদের পুজো নাই, ঈদ নাই, আহ, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় দেশের জন্যই। আহ, আমার আমি চিন্তা করলাম যে হয়তো আমাকে দিয়ে অত বড় স্যাক্রিফাইস হবে না, বা অত পরিশ্রম, আমি যেটা প্রথমেই মেনশন করছি যে আমার অ্যাজমা সমস্যার কারণে, না হলে আমি হয়তো সাব ইন্সপেক্টরটাই বেছে নিতাম। কারণ ওখানে আহ আহ, মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আহ,
পাওয়ারের চর্চা বলো বা আহ, সামাজিক প্রেক্ষাপট বলো, তাহলে আহ, অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাব ইন্সপেক্টরের মূল্যায়নটা একজন ব্যাংকারের থেকেও কোনো অনেক ক্ষেত্রে বেশিও হয়। যেমন সাব ইন্সপেক্টর থেকে ওসি পোস্ট তো অ্যাভেলেবেলই যাচ্ছে, কারণ সাব ইন্সপেক্টরের পরের দাবি হলো ওসি। একজন ওসির সম্মান কিরকম সেটা আমরা সবাই জানি। এত কিছুর পরেও শুধু আমার অসুস্থতার কারণে আমি পিছু হটতে মোটামুটি একরকম বাধ্য হলাম বলা যায় আর কি। আচ্ছা, ধন্যবাদ রিফাত ভাইকে। একই সাথে আরেকটা প্রশ্ন আপনাকে করতেছি। আহ, আপনি বর্তমানে যেখানে ক্যারিয়ারটাকে নিয়ে আসছেন, সেই জন্য আপনারা যারা আমরা যারা জুনিয়ররা আছে আমাদের জন্য কি মাথা রাখতে হবে? আসলে এই ক্ষেত্রে আমি প্রথম থেকেই যা লাইভ যতগুলো অনুষ্ঠান হচ্ছে প্রায় বেশিরভাগই হয়তো পুরোপুরি মানে লাইভ শুনতে না পারলেও পরবর্তীতে আমি দেখছি যে কারা কারা অংশগ্রহণ করতেছে এবং কি ধরনের সাজেশন দিচ্ছে। আমারও এখনো চাকরির বয়স আছে, আমি এখনো চেষ্টা করতেছি। এখনো অনেক সময়ই আছে হাতে, বা আমার সিনিয়ররা অনেক সফল জায়গায় চলে গেছে, ওনাদের পরামর্শগুলো নেওয়ার চেষ্টা করতেছি আমি। তবে আমার পার্সোনাল যদি মতামত চাও তাহলে আমি বলবো যে আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। যদি কারো কেমিস্ট্রিটাই যদি তার প্যাশন হয়ে থাকে, সে কেমিস্ট্রি পড়ে যদি মনে করে যে হ্যাঁ এটা আমার প্যাশনের জায়গা, তাহলে আমি বলবো যে আপনি যেই সাবজেক্টে পড়তেছেন বা তোমরা যেই সাবজেক্টে পড়তেছো, আহ, এইখান থেকে বাংলাদেশে এখন চাকরির বাজারে অনেক ভালো ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে। দেশের জন্য যদি কিছু করতে চাও, তোমার শিক্ষাটাকে যদি উৎপাদনে সরাসরি নিয়ে যাইতে চাও, আমরা যেটাকে উৎপাদনমুখী শিক্ষা বলি, তাহলে তুমি কেমিস্ট্রি নিয়েই থাকো। কেমিস্ট্রি থেকে অনেক ভালো ভালো জায়গায় আমি আহ, আমার পরিচিত অনেকেও আছে, অনেক ভালো ভালো জায়গায় আছে কেমিস্ট্রিতে, অনেক বেতন পায়, লাখ টাকার উপরে বেতন অনেকে। আমরা যদি বলি যে চাকরির সেক্টর হিসেবে কেমিস্ট্রি মোটেও তুচ্ছ না। কিন্তু এখন অনেকেই আছে যে যেমন আমার মতো মাঝারি মানের যারা স্টুডেন্ট, যারা মনে করো যে দোটানায় ভুগে যে আমি কেমিস্ট্রি ভালো পারি না, ফিজিক্স ভালো পারি না, ম্যাথ ভালো পারি, আসলে আমার প্যাশনের জায়গাটা কোনটা, অনেক সময় মনে হয়ে যায় যে না আসলে আমার প্যাশনের জায়গাটা হলো ম্যাথ। তাদেরকে আমি বলবো যে তাহলে হ্যাঁ ঠিক আছে, আপনি বিকল্প চিন্তা করতে পারেন। আবার যারা কেমিস্ট্রি প্যাশনের জায়গা চিন্তা করে কিন্তু স্বপ্ন থাকে যে বিসিএস এর টপ যে 4-5টা বিসিএস তারা যদি নেওয়ার চিন্তা থাকে, তাহলে পরিকল্পনাটা অন্যভাবে সাজানো যায়। আমি আরেকটু কথা একটু বাড়িয়ে নিই এখানে, যে আমাদের মনে হয় ডিপার্টমেন্টে যারা নতুন জয়েন করতেছে তাদের সাথে একটু বেশি বেশি ক্যারিয়ার আড্ডা করা উচিত। তাদেরকে ডিপার্টমেন্টে যখন তারা ঢুকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে তাদেরকে ক্যারিয়ার নিয়ে সচেতন করা উচিত। এটা বড় ভাই হিসেবে আমাদের এবং আমাদের সিনিয়র যারা আছেন তাদের সবার দায়িত্ব। আহ এই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের প্ল্যাটফর্ম হবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আমাদের ওই অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকেই পরবর্তীতে আশা করি এই অনুষ্ঠানগুলো আয়োজন করা হবে। তো আমি এমনিতে এজ ইউজুয়াল যদি আমি বর্তমানে বাংলাদেশের চাকরির প্রেক্ষাপট বা চাকরির বাজার হিসেবে যদি কথা বলতে যাই, আমার মনে হয় যে চাকরি নিয়ে তোমরা যখন স্টুডেন্ট অবস্থায় চাকরি শব্দটা এটা মাথা থেকে ইনডাইরেক্টলি বাদ দেওয়া উচিত। ডাইরেক্টলি বাদ দিবা না, ইনডাইরেক্টলি মানে একটু রাখবা মাথার মধ্যে যে আমার পরবর্তী চাকরি করতে হবে, কিন্তু এখনই যে আমার একেবারে চাকরির জন্য বুলেট হয়ে বের হইতে হবে এমন যদি চিন্তা করো, মানুষের সবার একটা ধৈর্যের একটা লিমিট আছে। তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে চাকরির জন্য পড়ালেখা করো তাহলে কিন্তু হবে না, একটা সময় তোমার ধৈর্য শেষ হয়ে যাবে। তুমি আহ বেলুনের মধ্যে হাওয়া দিয়ে ভরে রাখলে, বাতাস দিয়ে ভরে রাখলে এটা একসময় চুপসে যায়, তুমিও একসময় চুপসে যাবে। এটা হলো বাস্তব সত্য কথা। যারা নতুন ভর্তি হচ্ছে বা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছে তাদের জন্য আমার পরামর্শ হলো অবশ্যই তোমরা পত্রিকা পড়বা। প্রথম পরামর্শ যে পত্রিকা, ইংলিশ পত্রিকা এবং বাংলা পত্রিকা দুইটাই পড়বা। ইংলিশ পত্রিকা থেকে আমরা যখন ইংলিশ পত্রিকাটা পড়ি, কিছু শব্দ আমরা এমন পাই যেটা মানে শ্রুতি মধুর, মাথায় আমরা যখন আমাদের কানে বাজে শব্দটা, আমি আমি এটার অর্থ জানি না, কিন্তু শব্দটা আমার কাছে শ্রুতি মধুর মনে হয়। আমরা একটা বড় ডায়েরি নিব, এইরকম শব্দগুলো নোট করব। যেটা আমার কাছে শ্রুতিকটু ওটা আমাদের নোট করার প্রয়োজন নাই, ওটা মুখস্থ করার প্রয়োজন নাই, কারণ আমি তো একেবারে পণ্ডিত হতে পারবো না। আমার এখানে আমি চাইলেই বিবিসি সাংবাদিক হয়ে যেতে পারবো না বা অন্য কোনো বড় কিছু হয়ে যেতে পারবো না। আমি কেমিস্ট্রি স্টুডেন্ট, আমাকে প্রথমেই একটা চিন্তা রাখতে হবে যে আমি সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলো হবে আমার স্ট্রং জোন, বাকিগুলো আমি হবে মানে যতটুকু হলে আমি ভালো একটা ফাইট দিতে পারবো ওই লেভেলে আমাকে যাইতে হবে। তাহলে আমার প্রথম কথা হলো যে ভোকাবুলারি গুলা তোমরা নোট করবা, সাথে সাথে পত্রিকার মধ্যে ফ্রেজ ইডিয়মস পাবে, ওগুলা নোট করবা। তবে কোনগুলা, যেগুলা তোমার কাছে শ্রুতি মধুর, শ্রুতিকটু যেগুলা, ওগুলা কোনোভাবেই নোট করা বা মুখস্থ করার চেষ্টা করার প্রয়োজন নাই।
এবং আরেকটা জিনিস পত্রিকা পড়ে ফলো করতে হবে যে সাবজেক্ট কি দিয়ে শুরু হচ্ছে, একটা লাইন, ইংলিশ লাইন যখন তারা শুরু করতেছে কি দিয়ে সাবজেক্টটা শুরু করতেছে। এরপরে পরবর্তীতে তুমি তুমি যখন আরেকটু উপরে লেভেলে যাবে, যখন বই খাতা নিয়ে চাকরির বাজারে বই খাতা ঘাটাঘাটি করবে, তোমার সামনে মডেলস গুলা চলে আসবে, তোমার সামনে প্রোনাউন গুলা চলে আসবে, তোমার সামনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মার্কার গুলা চলে আসবে। টেন্স জানা থাকলে তুমি অনায়াসে তখন লেখালেখি শুরু করতে পারবা। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ভোকাবুলারি। এইভাবে আমরা আমাদের ভোকাবুলারি ভান্ডারটাকে স্ট্রং করতে পারি। দ্বিতীয় যে পরামর্শ সেটা হলো ভালো বই পড়া। তোমাকে অবশ্যই ভালো কিছু বই পড়তে হবে। তোমাকে অবশ্যই বিশ্ব সাহিত্য কেন্দ্রের দ্বারের কাছে থাকতে হবে সবসময়। আমার কলেজে প্রতি সপ্তাহে 2 দিন সম্ভবত বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই আসে, এবং মাইজদির আনাচে কানাচে প্রায় প্রতিটা রাস্তার অলিতে গলিতে বিশ্ব সাহিত্য কেন্দ্রে যায়। আমি যতটুকু জানি যে পানির ট্যাঙ্কির সামনে একবার যায়, আবার কলেজে যায়, আবার হলো মাইজদি মাস্টার পাড়ায় আসে, মাইজদি বাজার আসে, স্টেডিয়াম পাড়ায় আসে। তাহলে আমরা আমাদের চারপাশে কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রের গাড়িগুলা পাচ্ছি। তুমি বিসিএস এর বা অন্যান্য চাকরির যে কোশ্চেন গুলো আসে বা যে বইগুলা সম্পর্কে আসে, এর বেশিরভাগ বই কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওই ক্লাসে ডাকা ওই গাড়িটার ভিতরে কিন্তু আছে। তুমি যখন আমি একটা যদি উদাহরণ বলি যে আহ, বঙ্কিমচন্দ্র নিয়ে যদি একটা ওনার একটা উপন্যাস আছে কৃষ্ণকান্তের উইল। তোমার যদি কৃষ্ণকান্তের উইল উপন্যাসটাই যদি ছাত্র অবস্থায় যদি পড়া হয়ে যায়, তাহলে এর চরিত্রগুলা তোমার মধ্যে গেঁথে যাবে, যে কে ভ্রমর, কে কৃষ্ণ, কৃষ্ণ ইয়ে কে হলো, মানে চরিত্র যেগুলো আছে কৃষ্ণকান্ত কে বা গোবিন্দলাল কে, তোমার চরিত্রগুলা কিন্তু তোমার মাথার মধ্যে, বা রোহিণী কে, এগুলা সবগুলা তোমার মাথার মধ্যে গেঁথে যাবে একবারে ভালো করে। তাহলে আমাদের কিন্তু ভালো বই পড়ার বিকল্প নাই। তাহলে প্রথম কথা হলো তুমি ভোকাবুলারি ভালোভাবে পড়বা, ফ্রেজ ইডিয়মস ভালোভাবে পড়বা, ভালো বই পড়বা, এবং ভালো কিছু মুভি দেখতে হবে তোমাকে। ভালো ভালো মুভি দেখতে হবে। আমরা তো মোটামুটি খবর রাখি কখন সালমান খানের নতুন মুভি আসবে, কখন শাহরুখ খানের নতুন মুভি আসবে। এর পাশাপাশি যে আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধ, এইসব নিয়েও যে অনেক ভালো ভালো মুভি যে আছে, এগুলো আমাদের কিন্তু দেখতে হবে। তোমরা সবাই এখন বিসিএস এর জন্য পড়ালেখা করতেছো বা অন্যান্য চাকরির জন্য পড়ালেখা করতেছো। তোমরা জানো যে এইসব নিয়েও কিন্তু কোশ্চেন আসে, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র কোনটা, বা মুক্তিযুদ্ধ চলচ্চিত্রের ভিত্তিক চলচ্চিত্রের মধ্যেই কিন্তু মুক্তিযুদ্ধের হিস্ট্রিটা তুলে ধরা হয়। তাহলে তোমরা ওই একটা মুভি দেখতে দেখতেই কিন্তু পড়াগুলা শিখে গেলে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনী নিয়ে মুভি আছে, ভালো ভালো ব্যক্তিদের জীবনী নিয়ে মুভি আছে। তাহলে ওনাদের সম্পর্কে কিন্তু তোমরা ছাত্র অবস্থায়, মানে প্রেশার হচ্ছে না, তুমি যে চাকরির জন্য পড়তেছো ওই ব্যাপারটাই তোমার মাথার মধ্যে আসতেছে না, কিন্তু তুমি আসলে আলটিমেটলি এগুলা জেনে যাচ্ছ। এরপর আমি যে কথাটা বলবো যে অবশ্যই টিউশনি করবা, নিজের প্রয়োজনে করবা, টাকা পয়সা যা দেয় করবা, টিউশনি করতেই হবে। টিউশনি করবা। তোমার এই যে চাকরির বাজারে যে কোশ্চেন গুলো আসে, ম্যাথ গুলো আসে, এগুলো সবই আসে ক্লাস 8-9 এর বই থেকে। একেবারে যে কঠিন কোশ্চেন গুলো আসে ওগুলা দেখা যায় যে ক্লাস 8 এর বই থেকে আসে। তুমি মনে করবা যে টিউশনিতে যখন বসবা, এটা যে ছাত্রের জন্য বসতেছো তা না, তুমি বসতেছো মূলত তোমার জন্য। তুমি পুরা পুরা বইয়ের আনাচে কানাচে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটা পড়বা, একেবারে পুরাটা তোমাকে পড়তে হবে। এরপরে তুমি ছাত্রের জন্য প্ল্যান তৈরি করবা, ছাত্ররা একটা বই ধরাই দিবা যে তুমি এটা পড়ো, এর মাঝে তুমি আরেকটা সমাজ বই নিয়ে, সমাজ যে বইটা মানে বাংলাদেশে বিশ্ব পরিচিতি এখনকার যে নাম আর কি, তুমি ওই চাকমাদের জীবনী নিয়ে পড়া শুরু করলা, চাকমাদের ভাষা কি, ওদের ধর্মীয় উৎসব কি, খায় কি, পরে কি, এগুলা পড়লা বসে বসে। টিউশনির সময়ও কাটলো, তোমার পড়াও হলো। আহ এরপরে আমি বলবো যে যে জিনিসটা তোমরা করতে পারো, আমি অনেক পরিচিত অনেককেই দেখি যে একাধিক বই, ইংলিশের জন্য একাধিক বই পড়ে। এইটা মোটেও পছন্দের না। গণিতের জন্য একাধিক বই পড়ে, বাংলার জন্য একাধিক বই পড়ে। আমি মনে করি যে এটার মোটেও প্রয়োজন নাই, একেবারে মোটেও প্রয়োজন নাই। যেই কোনো সিরিজের এক সেট বই পড়ো, অথবা কয়েকটা সিরিজ বড় ভাই বা আমরা মানে যারা সফলতায় চলে গেছে তাদের পরামর্শ নিয়ে একটা সেট বই রেডি করো, যে আমি বাংলার জন্য এই বইটাই পড়বো, আর কোনো বই পড়বো না। এক বই আমি 4 বার শেষ করবো, এক বই আমি 5 বার শেষ করবো। এমন অবস্থা করব যে এই বইটা শেষ করতে আমার মাত্র 5-6 ঘন্টা লাগে। এখন কথা হলো 5-6 ঘন্টা কিভাবে লাগবে? এমন কিছু পড়া আছে যেগুলো আমার সেকেন্ড টাইম আর পড়া লাগবে না। 7ই মার্চের ভাষণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিছে, এটা জীবনেও পড়ার দরকার নেই। তাহলে ওই লাইনগুলা তুমি আলাদা কালি দিয়ে দাগ দিয়ে রাখো, যে এইটা আমি যেদিন পরীক্ষার আগের দিন আমি যখন আবার রিভাইজ দিব এই লাইনগুলো আমি পড়বো না। তুমি এইভাবে যদি পড়ো যে আমার কোন জিনিসগুলা পড়তে হবে পরীক্ষার আগের দিন, আমি কোন জিনিসগুলা পড়বো, ওগুলাকে লাল কালি দিয়ে তুমি মার্ক করে রাখো,
তাহলে দেখবা যে শেষ দিন তুমি কিন্তু একদিনে একটা ভেরি পেজ দিতে পারতেছো। এটা হলো এক কথা। আর আরেকটা কথা বলবো যে চাকরির পরীক্ষা যখন দেওয়া শুরু করবা, তোমরা তোমাদের অভিভাবককে অনেক কিছু জানাবা না। অভিভাবকদেরকে কখন কোথায় পরীক্ষা দিতেছো, কখন আজকে ঢাকায় যাচ্ছ, কালকে চট্টগ্রাম যাচ্ছ, এগুলা জানাবা না। টিউশনি করে চাকরির আবেদনের টাকা যদি পারো, একান্ত প্রয়োজন না হলে ফ্যামিলির কাছ থেকে নিও না। কখন ঢাকায় যাচ্ছ পরীক্ষা দিতে জানাইও না। এতে হয় কি জানো, তুমি যেমন হাঁপায়া ওঠো, তোমার ফ্যামিলিও ঠিক ততটা হাঁপায় ওঠে, যে ছেলে তো 3-4টা পরীক্ষা দিয়ে ফেললো, 5-6টা পরীক্ষা দিয়ে ফেললো, এখনো হয় না। তাতে বাবা তোমাকে বারবার ফোন করে জিজ্ঞেস করবে যে কি অবস্থা, তোমার হচ্ছে না কেন। মা জিজ্ঞেস করবে বাবা আর কতদিন, হচ্ছে না কেন। পাশাপাশি যে আরেকটা বড় সমস্যা, সেটা হলো তোমার চারপাশে দেখবা যে তোমার আত্মীয় স্বজন অনেক পণ্ডিত দাঁড়ায় গেছে। তারা তোমাকে এই জায়গায় চাকরির জন্য বলবে, এই এখানে সিভি দাও, এখানে সিভি দাও। আত্মীয় স্বজনের মধ্যে এরকম থাকবে। তারা তারা তোমাকে আরো 3 গুণ প্রেশার দিবে। তোমার চাকরির পরীক্ষা, তোমার পড়ালেখা তোমাকে যতটুকু না প্রেশার দিচ্ছে, এই আত্মীয় স্বজনের মধ্যে যারা পণ্ডিত আছে, একটু মনে করো যে পড়ালেখা জানতো, মানে একটা প্রাইভেট কোম্পানিতে ওই কোন রকম কারো সুপারিশ নিয়ে ঢুকছে, নিজের যোগ্যতায় কিছু করতে পারে নাই, এই ধরনের মানুষজন তোমাকে বারবার এই পরামর্শ দিবে, এখানে যাও, এই করো, সেই করো। এগুলো একটু গোপন রাখবা, কেমন? আর হলো ফ্যামিলিকে ম্যানেজ করতে হবে। তুমি পারতেছো না, 6 মাস পার হয়ে গেছে, কিছু হচ্ছে না, তখন মাকে বাবাকে সুন্দর করে বুঝায় বলতে হবে যে বাবা, আমার যদি এই মাসে না হয়, যদি এই বছর না হয়, আমি সামনের বছর একটা চাকরিতে জয়েন করব। আপনারা আমাকে নিয়ে টেনশন করেন না, আমি সামনের বছর। এভাবে মানে একটু ভুলাই ভালাই রাখবা ফ্যামিলিকে। কারণ তুমি যতটুকু তোমাকে নিয়ে টেনশন করো, তোমার মনে রাখতে হবে যে তোমার বাবা মা কিন্তু তোমাকে নিয়ে এর থেকে 1000 গুণ বেশি টেনশন করে। বাবা প্রতি রাতে ঘুমাইতে যাওয়ার আগে চিন্তা করে ছেলেটা কবে চাকরি করবে, মা 1000 বার চিন্তা করে যে আমার ছেলেটা কবে চাকরি করবে। আরেকটা কথা, আহ এটা মানে বর্তমানে এখন আমাদের যেই যুগ বা যেই ট্রেন্ড চলে, সবারই বেশিরভাগ ছাত্রছাত্রী দেখা যায় যে রিলেশনে ইনভলভ থাকে, কারো বয়ফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ড থাকে। আমি এই ক্ষেত্রে বলবো যে আহ মানে যতটুকু তোমাদের মাঝে ঝগড়া না হয়, এমন একটা আন্ডারস্ট্যান্ডিং সিচুয়েশন তৈরি করে রাখবা, কম্প্রোমাইজের একটা সিচুয়েশন তৈরি করে রাখবা। গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া করবা, একটা রাতের পড়ালেখা মাইর হয়ে যাবে। মাঝে মাঝে তোমার কাছে মনে হবে যে এক রাত আমার জন্য 1 বছর, খুব ইম্পর্টেন্ট টাইম মাঝে মধ্যে চলে আসে সামনে, যে আমাকে এই রাতের মধ্যে আমাকে একটা বই কমপ্লিট করতে হবে, কালকে সকালে আমার পরীক্ষা। সব সময় গার্লফ্রেন্ড থাকলে গার্লফ্রেন্ডের সাথে, মানে যেই থাকুক, আমি তো কথাটা এভারেজ অনেকের জন্য বলছি, তো যাদের আছে বা যাদের হবে, তাদের সবার জন্য বলছি যে সব সময় একটা সুসম্পর্ক তৈরি করে রাখবা, এবং তার কাছ থেকে সময় চেয়ে নিবা। গার্লফ্রেন্ড হলে গার্লফ্রেন্ডের কাছ থেকে সময় চেয়ে নিবা, যে তুমি আমাকে মেন্টালি সাপোর্ট দাও, আমি ইনশাল্লাহ ভালো কিছু করব। গার্লফ্রেন্ড হলে বয়ফ্রেন্ড হলে বয়ফ্রেন্ডকেও ওইভাবে বুঝিয়ে রাখো। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যে ক্যারিয়ার চয়েসের ক্ষেত্রে আমাদের দেশে আমরা তো এখন উদ্যোক্তা হতে চাচ্ছি না। আমার মনে হয় বর্তমান সময়ে উদ্যোক্তা হওয়ার খুব ভালো চান্স আছে। আমরা বাংলাদেশে এখন এই মুহূর্তে না, আরো আগ থেকে যে নীরব কৃষি বিপ্লব যেটাকে আমরা বলি, যে সেটা শুরু হয়ে গেছে। এবং আমি কৃষি ব্যাংকে চাকরি করার সুবাদে হয়তো দেখতেছি যে আমার বয়সী আহ, মানে সামান্য কিছু টাকা পয়সা নিয়ে শুরু করছে, 10 বছর পরে এখন সে 70-80 লাখ টাকার মালিক। মনে করে যে শুরু করছে 1 লাখ টাকা পুঁজি নিয়ে বা 1.5 লাখ টাকা পুঁজি নিয়ে। মানে কারো যদি এরকম সুযোগ সুবিধা থাকে, জমি থাকে, যে একটা প্রজেক্ট তৈরি করার, একটা খামার তৈরি করার, তাহলে আমি বলবো যে তুমি চাকরির জন্য চেষ্টা করতেই পারো, সমস্যা নেই। কিন্তু পাশাপাশি তোমার উদ্যোক্তা হওয়ার যদি চেষ্টা করো, সেটা উড বি বেটার ইন মাই থিঙ্ক। এইটুকুই। আর আর কি বলবো, আসলে মনে হয় অনেক কথাই বলে ফেলছি। ধন্যবাদ। আমি রিফাত ভাইকে অনেক অনেক ধন্যবাদ দিব এর জন্য, যে আসলে ওনার যে কথাগুলো ছিল আসলে এত চমৎকার ছিল, যে এবং আমরা আসলে বাস্তবতা জীবনকে ফেস করি সবচেয়ে বেশি, পরিবার বলি বা পার্সোনাল লাইফ বলি। তো উনি যে জিনিসগুলো দিয়েছে আসলে আমার আমার মনে করি যে যারা আছে শুনছে তাদের জন্য খুবই বেনিফিট হবে, খুবই কার্যকরী হবে। কারণ উনি কিন্তু আমাদের 3টা ব্যাচ সিনিয়র। অর্থাৎ আহ ওনার যে পরামর্শগুলো ছিল, যে শুরু থেকে একটা ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার আমরা কিভাবে প্রিপারেশন নিতে পারি, বা কোনো ধরনের প্রেশার না নিয়ে যে আমরা একা আগাতে পারি, এবং অনার্স শেষ করার পর আমরা এটাকে কিভাবে হ্যান্ডেলিং করব, ওনার যে গুরুত্বপূর্ণ মতামত ছিল, এটা আসলে খুব চমৎকার ছিল। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রিফাত ভাইকে। এ পর্যায়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের কিছু মজার রিফাত, হ্যাঁ, আমাদের কিছু অতিথির জন্য কিছু প্রশ্ন থাকে প্রতি পর্বে, আমরা একটু বলার চেষ্টা করবো। রিফাত আমি আরেকটু কথা বলতে চাচ্ছিলাম। জি ভাই, অবশ্যই অবশ্যই।
এক এতক্ষণ মিনিট যে কথাগুলা বলছিলাম এগুলার পাশাপাশি তোমরা যখন অনার্স ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলবা, ফাইনাল পরীক্ষা যেদিন শেষ হবে, মাস্টার্স এর চিন্তা করো না। মাস্টার্স হলো তোমার একটা প্রফেশনাল ডিগ্রি, আলাদা আরেকটা ডিগ্রি। ওটা তোমার হলো ভালো রেজাল্ট, ভালো হলেও ভালো, না হলে যে তুমি চাকরির বাজারে যে ভ্যালুলেস এমন না। আমিও কিন্তু মাস্টার্স প্রথম ফেল করছি, জানো তোমরা? আমি কিন্তু ফেল করা মাস্টার্স প্রথম বছর পাশই করতে পারি নাই। অনার্স ফাইনাল পরীক্ষা যেদিন দিয়ে আসবা, এক সপ্তাহ একটু ঘোরাঘুরি বলো, রিফ্রেশমেন্টের জন্য বলো, এক সপ্তাহ ব্যয় করবা। তারপরে টানা 6 মাস তুমি যদি প্রতিদিন 10 ঘন্টা 11 ঘন্টা করে সময় দাও যে কোনো একটা লাইব্রেরিতে অথবা গ্রুপ ওয়ার্ক করে পড়ালেখার চেষ্টা করো, তাহলে আমার মনে হয় সফল হওয়ার সম্ভাবনা আমি মনে করি যে 99%। বাকি 1% বাদ রাখলাম, সেটা হলো সৃষ্টিকর্তার আসলে সবাইকে নিয়ে নির্দিষ্ট প্ল্যান থাকে। ওনার প্ল্যানের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নাই। যদি ওই কারণে 1% আমি বাকি রাখলাম, কিন্তু বাকি 99% আমার মনে হয় কেউ যদি এইভাবে 6 থেকে 7 মাস বা 6 থেকে 8 মাস যদি টানা পড়ালেখা করতে পারে, প্রতিদিন প্রতিদিন সময় দিতে হবে, প্রতিদিন বইয়ের সাথে থাকতে হবে। মানে এমন, যদি তুমি না পারো অন্তত 10টা শব্দার্থ পড়ে ঘুমাই যাবে, তারপরে এমন হতে হবে যে আমি আজকে কিছু হলেও পড়ছি, আমার আজকে সারা দিনটা ল্যাপস যায় নাই। ইনশাল্লাহ সফলতা আসবে। ধন্যবাদ মুকুল। জি, ধন্যবাদ রিফাত ভাইকে। আমরা এবার আমাদের দর্শকদের জন্য কিছু মজার পর্ব থাকে, কিছু দাদা থাকবে, আমি কোশ্চেনগুলো করবো, আপনারা একটু উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আপনারা নোমান ভাই আছেন, রিফাত ভাই আছেন, আমি কোশ্চেনগুলো করছি। তারপর হচ্ছে আমরা শুরুতে যাচ্ছি হচ্ছে আমরা আব্দুল্লাহ নোমান ভাইয়ের কাছে যাবো। ভাই একটু শুনবেন। কোশ্চেনটা হচ্ছে, আপনার কাছে 10টি ডিম ছিল, দুটো সিদ্ধ করলেন, দুটি ভাঙলেন, দুটি খেলেন, এখন কতগুলা গোটা ডিম আছে আপনাকে বলতে হবে। ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কোশ্চেনটা আবার শুনুন। আচ্ছা, কোশ্চেনটা ছিল হচ্ছে, আপনার কাছে 10টা ডিম ছিল, সেখান থেকে আপনি দুটা ডিম সিদ্ধ করলেন, দুটা ডিম ভাঙলেন এবং দুটা ডিম খেলেন, এখন আপনাকে বলতে হবে কতগুলা ডিম গোটা আছে। 6টা। আর একটু চিন্তা ভাবনা করে বলেন কতটুকু। 10টা ডিম ছিল, দুইটা সিদ্ধ করলেন, দুইটা ভাঙলেন, দুইটা খেলেন, তোর কতগুলো আছে? 2টা বাংলাম, 2টা খেলাম। রিফাত ভাইকে দিতে পারবেন উত্তরটা? আমি যদি বলি যে ভাঙাগুলা ভাজি করে খাইছে, তাহলে 8টা হয় আর কি। উত্তর 8টা ঠিক সিদ্ধগুলো আছে। খাইলো 8টা। সিদ্ধগুলোকে সিদ্ধ করে ভেঙে খেলাম। দুইটা সিদ্ধ করছে, দুইটা ভাঙে ফেলছে, আলটিমেটলি কিন্তু ডিম দুইটা ভাঙে ফেলছে। তাহলে 8টাই হবে। হ্যাঁ, 8টাই। ধন্যবাদ নোমান ভাইকে, রিফাত ভাইকে। আমরা পরবর্তী কোশ্চেনে যাবো আবার রিফাত ভাইয়ের কাছে। রিফাত ভাই একটু শুনবেন। একসাথে জন্ম একই মায়ের সন্তান, তাও তারা যমজ নয়, কিভাবে? আমি আবার একটু বলছি, একই সাথে জন্ম একই মায়ের সন্তান, তবু তারা যমজ নয়, কিভাবে? রিফাত ভাই শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছি, কিন্তু মাথায় তো আসতেছে। নোমান ভাই আছে, আপনি কি বলতে পারবেন? একসাথে জন্ম একই মায়ের সন্তান, তারপর তারা যমজ নয়। আমাদের যারা দর্শক আছেন, দর্শকরা যদি আমাদের উত্তর দিতে পারেন কমেন্ট বক্সে জানাবেন। আচ্ছা, আপনি একটু পারবেন কিনা? একসাথে জন্ম একই মায়ের সন্তান, তবু তারা যমজ নয়। একসাথে কারণটা জন্ম যদি বলতে কি বলছেন ভাই, নোমান ভাই কি বলছেন? বলছি একসাথে জন্ম একদিনে তো না। একই মায়ের সন্তান, একসাথে মানে তো দুজন একসাথে, কারণ একসাথে 3জন জন্মগ্রহণ করছিল, এই জন্য আমরা তাদেরকে যমজ বলতেছিলাম। যাক, তারপর আমরা পরবর্তী কোশ্চেন আবার আসবো রিফাত ভাইয়ের কাছে আবারও। আপনি যদি একটু মনে শুনবেন। দুইটি দুই দিয়ে দুইটি দুই দিয়ে 10 করে দেখানো যায় কিভাবে? দুইটা দুই দিয়ে 10 করে দেখানো যায় কিভাবে? রিফাত ভাই শুনতে পাচ্ছেন?
রিফাত ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। 2টা 2 দিয়ে কিভাবে 10 বানানো যায়? নোমান ভাই পারবেন কিনা? 2টা 2 দিয়ে আমরা কিভাবে 10 বানাতে পারি? যারা দর্শক আছেন, দর্শকরা চাইলে আমাদের এই প্রশ্নটি দিতে পারেন। আচ্ছা, উত্তরটা হচ্ছে ঘড়ির কাঁটা যখন 22টা বাজে, ঘড়ির কাঁটা যখন 22টা বাজে তখন সেটাকে আমরা 10টা বলে অভিহিত করি। ঠিক আছে? আচ্ছা, যাই হোক আমরা আবারও এবার যাবো হচ্ছে আবার উত্তরটা কি ছিল? উত্তরটা হচ্ছে ঘড়ির কাঁটা যখন 22টা বলে তখন সেটাকে আমরা 10টা বলে অভিহিত করতে পারি। অর্থাৎ 12 ঘন্টা ফরম্যাটে আসলে এটাকে 10টা বলে আর কি। আচ্ছা, আমাদের আরেকটা কোশ্চেন হচ্ছে রিফাত ভাইয়ের জন্য আবারও প্রশ্নটা রইলো। কোশ্চেনটা হচ্ছে কোন ঘোড়ার পা নেই তবু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? এটা খুবই একটা সুন্দর কোশ্চেন। কোন ঘোড়ার পা নেই তবে পা নেই এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে? ঘোড়া। রিফাত ভাই উত্তরটা কি কি দিয়েছিলেন? আমি বলছি যে দাবার ঘোড়া, দাবা খেলার ঘোড়া। ধন্যবাদ রিফাত ভাইকে। আসলে দাবার খেলায় আমাদের ঘোড়া থাকে কিন্তু তার কোনো পা থাকে না, তারপর সে চলাচল করতে পারে। ধন্যবাদ রিফাত ভাইকে। এ পর্যায়ে আবারও হচ্ছে আমরা আহ নোমান ভাই থেকে শেষ করবো সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে আমাদের মেনু আছে কিন্তু কেউ খাবার অর্ডার করতে পারে না, গ্যালারি আছে কিন্তু কেউ বসতে পারে না, কোথায়? আমি আবার কোশ্চেনটা বলছি, মেনু আছে কিন্তু কেউ খাবার অর্ডার করতে পারে না, গ্যালারি আছে কিন্তু কেউ বসতে পারে না, কোথায়? নোমান ভাই যদি কথা পারেন ক্লিয়ার আসতেছে না। আমার কোশ্চেনটা ছিল যে আমাদের মেনু আছে কিন্তু কেউ খাবার অর্ডার করতে পারে না, গ্যালারি আছে কিন্তু কেউ বসতে পারে না, কোথায়? রিফা- রিফাত ভাই কি পারবেন? আচ্ছা, এই কোশ্চেনটা রায়ন ভাইয়ের জন্য রইলো। মেনু আছে কিন্তু আবার কোশ্চেনটা আরেকবার শুনি। আচ্ছা, কোশ্চেনটা হচ্ছে আমাদের মেনু আছে কিন্তু কেউ খাবার অর্ডার করতে পারে না, গ্যালারি আছে কিন্তু কেউ বসতে পারে না, কোথায়? মোবাইলে মোবাইলে হ্যাঁ, ধন্যবাদ রায়ন ভাইকে উত্তর দেওয়ার জন্য। যাক, আমাদের মজার পর্ব আমরা করেছি। আমাদের এবার শুনি নাই। এই পর্ব অংশগ্রহণ করার জন্য আমাদের অতিথিকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের আমি কাছে একটু বলি জি মুকুল একটু জি ভাইয়া। ভাইয়া মানে কোশ্চেনটা ছিল হচ্ছে যে মানে মেনু আছে, কিসের মেনু আছে কিন্তু মানে খাবার আপনি অর্ডার দিতে পারতেছেন না। তো যেমন ধরি আমরা আচ্ছা, যে মোবাইলের মেনু আছে প্লাস গ্যালারির মেনু আছে কিন্তু আপনি ওখানে তো কোনো খাবার অর্ডার দিতে পারতেছেন না। কোশ্চেনটা এরকমই তো ব্যাপারটা। জি ভাইয়া, হ্যাঁ মোবাইলের এভাবে। আচ্ছা, আমাদের দর্শকরা কিছু কমেন্ট করেছে, আমরা একটু শোনার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের ফয়েজ আহমেদ বলেছে আমি কিন্তু কেমিস্ট্রি দলের খেলোয়াড়, এটা সম্ভবত রিফাত ভাইয়ের আহ বক্তব্য অনুযায়ী বলেছিল। মোহাম্মদ মেশকাতুর রহমান বলেছিলেন অংশগ্রহণকারী সকলকে ভাইকে ধন্যবাদ, ভাইয়াকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহাম্মদ সজল বলেছেন রাহান ভাই আহ এত ফে এত ফেস শো করেন নাই কেন, মানে এতদিন ফেস শো করেন নাই কেন ভাইয়া? আহ তারপর হচ্ছে আমাদের নুরুল্লাহ সুমন ভাই বলেছেন অনেকদিন পর বৌদ্ধ নোমানকে দেখে ভালো লাগছে, আমাদের ব্যাচের আইডল। তারপর হচ্ছে জাভেদ মিন্দাদ বলেছেন নোমানের সাথে সবসময় একসাথে কলেজ যেতাম, আর প্রতিদিন তার জন্য 10-15-20 মিনিট অপেক্ষা করতাম একসাথে যাওয়ার জন্য। বন্ধু বন্ধুর জন্য অনেক শুভকামনা রইলো, ভাইয়াকের জন্য শুভকামনা রইলো। আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে আছি, তবে রিফাত ভাইয়ের কাছে একটু যাব। উনি আমাদের জানেন যে আমাদের রসায়ন অ্যালামনাই নামে একটা প্ল্যাটফর্ম আছে, যেখানে আমরা বেশ কিছুদিন ধরে এটা নিয়ে কাজ করছি। আমাদের সিনিয়র ভাইয়ারা রাহান ভাই, মহসিন ভাই থেকে যারা মোস্ট সিনিয়র পার্সনরা আছে তারা বেশ কয়েক বছর থেকে এটা নিয়ে খুব বেশি কাজ করছেন। তো ওনার দিক থেকে কি ধরনের আহ মানে নির্দেশনা থাকতে পারে বা কি করা উচিত আমাদের এই পর্যায়ে এসে, বা কিভাবে করলে আমরা এখন কাজটা খুব সহজেই করতে পারি, এবং ওনার দিক থেকে কি ধরনের সহযোগিতা আমরা পাবো বলে আশাবাদ করতে পারি? রিফাত ভাই।
আসলে কেমিস্ট্রি ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা এই জন্য করা দরকার যে আমাদের আইডেন্টিটিটাকে আরো শক্ত করার জন্য। আমাদের সিনিয়র এই যে একটা প্ল্যাটফর্ম এখন রায়হান ভাই বা তোমাদের মুকুল সহ তোমাদের সবার মাধ্যমে একটা প্ল্যাটফর্ম দাঁড় হচ্ছে, যে সিনিয়র ভাইয়ারা এখানে আসতেছেন, আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা এখানে আসতেছেন, জুনিয়ররাও এখানে আসতেছেন। তো এই যে এই বন্ধনটাকে আরো দৃঢ় করা, আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অবশ্যই প্রয়োজন। এবং আমি একটু আগেও মেনশন করছিলাম যে আমাদের ক্যারিয়ার আড্ডা হওয়া উচিত। এগুলা আয়োজন করা বা আহ, আমাদের কি ধরনের দায়িত্ববোধ থাকবে, আহ, আমরা নিজেদেরকে এবং আমাদের এই বন্ডিং, এই সম্পর্কগুলোকে আজ থেকে 30 বছর পরে বলো, 40 বছর পরে বলো, হয়তো কেউ বেঁচে থাকবে, বেঁচে থাকবে না। বৃদ্ধ বয়সে একটা স্মৃতি হাতড়ানোর জন্য হলেও আহ মানে কেমিস্ট্রি ডিপার্টমেন্টে আসলে যে এখানে, হ্যাঁ আমি এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট ছিলাম বা এখানে আমার একটা স্মৃতি ছিল দীর্ঘদিনের, এগুলোর জন্য হলেও আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি করা উচিত। এবং এর মাধ্যমে প্রতি বছর আমাদের যেসব জিনিসগুলা রাহেন ভাই ইতিপূর্বে বিভিন্ন অনুষ্ঠানে বলছে যে আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম এখান থেকে করতে পারি, আমাদের নিজেদের জন্য হোক, সমাজের জন্য হোক, ডিপার্টমেন্টের জন্য হোক, করার সুযোগ থাকে। আহ, পরবর্তীতে আমাদেরকে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রোগ্রাম গুলা বা এটাকে বাস্তবায়ন করার জন্য আমার মনে হয় আমাদের শ্রদ্ধেয় শিক্ষকরা আছেন এবং সিনিয়র ভাইয়ারা আছেন, ওনাদের বাস্তবিক জ্ঞান আমাদের থেকেও অনেক বেশি। ওনারা পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবে। আমরা জুনিয়র হিসেবে আমরা আমাদের সর্বোচ্চ কায়িক শ্রম যেটা ওইটা দিব। এবং প্রয়োজন পড়লে আমাদের, যদি কখনো প্রয়োজন হয়, আমরাও আমাদের পরামর্শ দিব। তবে আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের সিনিয়র শিক্ষক এবং মোস্ট সিনিয়র যেসব ভাইয়ারা আছেন ওনাদের পরামর্শ নিয়ে সামনে আগাই, এবং আমরা যারা জুনিয়র আছি তারা কায়িক পরিশ্রম বলো বা অন্যান্য যেসব ডেডিকেশনের জায়গা আছে ওগুলোর জন্য নিজেদেরকে উন্মুক্ত ভাবে তৈরি করি। কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আমার কাছে আমার আহ অত্যন্ত গৌরবের জায়গা। এখান থেকে আমি আমার, বলতে গেলে আমি আমার জীবনের সবচেয়ে বড় কিছু এখান থেকেই পেয়েছি। এবং পাশাপাশি আমি আমার অনেক ভালো ভালো এখান থেকে অনেক প্রায় আমার ডিপার্টমেন্টের আমার সেশনের সবাই আমার বন্ধু। এর মধ্যে আমি কিছু বন্ধু পেয়েছি যারা হয়তোবা আমার মৃত্যুর একদিন পর্যন্ত আমার কাছে স্মরণীয়, বেশি স্মরণীয় হয়ে থাকবে, যাদের সাথে আমি গত 6 বছরের প্রতিটা দিন, প্রতিটা রাত কেমন কাটছে, কেমন যাচ্ছে, এগুলা শেয়ার করে আসতেছি। এই যে পাওয়ার জায়গাটা, এগুলো হলো পাওয়ার জায়গা। এই পাওয়ার জায়গাগুলো স্মরণীয় করে রাখার জন্য আমাদেরকে আহ ডিপার্টমেন্টের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং ডিপার্টমেন্টের জন্য কিছু করা উচিত। আমরা প্রস্তুত আমাদের পরিশ্রম এবং আহ মেধার সর্বোচ্চ ব্যবহার করার জন্য। আশা করি আমাদের সিনিয়র ভাইয়ারা যারা আছেন ওনাদের নেতৃত্বে একটা সংগঠন দাঁড় হবে, এবং এখান থেকে অন্যান্য সংগঠনগুলো যেভাবে চলে, যেভাবে পরবর্তী প্রজন্ম, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য যেভাবে কাজ করার সুযোগ থাকে, আমরা ওইভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রিফাত ভাইকে, যে ওনার দিক থেকে আমরা যে সহযোগিতা পাবো আমাদের এই রচনা নিয়ে। ওনার যে মতামত ছিল সেটা আসলে আমাদের জন্য ফলপ্রসূ হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। আমাদের আজকে অতিথির প্রতি আমাদের রাহান বা যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো ধরনের যদি প্রশ্ন থাকে ভাইয়াকে বলার জন্য একটু অনুরোধ করছি। ধন্যবাদ। আসলে হচ্ছে যে আমি নোমান ভাই, তারপর রিফাত, আরো দুজন গেস্ট থাকার কথা ছিল, শেষ মুহূর্তে ওনারা মিসিং করছে। আসলে হচ্ছে যে হঠাৎ করে কাজ পড়ে যেতে পারে, সেজন্য আসলে ঝামেলা হয়ে যায় আর কি। নোমান ভাই আসলে, রিফাত ভাই দুজনেই ব্যাংকিং সেক্টরে আসলে খুবই ব্যস্ততার সময়, মানে হয়তো শুক্র শনিবার একটু ফ্রি থাকে, নিজেদের মতো করে সময় কাটানোর চিন্তা ভাবনা থাকে। এর মধ্যে এই যে এখানে প্রায় 1-1.5 ঘন্টা সময় দিচ্ছেন, এটার জন্য অবশ্যই কৃতজ্ঞতা। আর অবশ্যই এটা আন্তরিকতা এবং ভালোবাসা থেকে দেওয়া। নোমান ভাইয়ের সাথে আমার ফেস টু ফেস হয়তো খুব একটা ওইভাবে কথা হয়নি, পরিচয় মানে দেখতাম জাভেদ ভাইদের সাথে ওই বেচের ওটা জানি, এবং কি কলেজে জাস্ট হয়তো ফেস টু ফেস মাঝে মধ্যে হয়তো 1-2বার কথা হইতে পারে। বিশেষ করে যেমন ইমন ভাই, তারপরে জাভেদ ভাই, তারেক ভাই, ওনাদের সাথে বেশি হয়তো একটু দুষ্টামি করতাম, মানে কথা হইতো। আহ সেক্ষেত্রে নোমান ভাইয়ের সাথে আমার খুব একটা পরিচয় মানে ওরকম নাই, কিন্তু ফেসবুকে অ্যাড আছে বা মেসেঞ্জারে মাঝে মধ্যে কথা হয়। তারপরেও সবচেয়ে বড় পরিচয়, আমরা দুইজনেই সবাই কিন্তু রসায়ন বিভাগের, তো ওইটাই আমরা পরিবারের একজন মেম্বার। সেক্ষেত্রে ওনাদের সাথে তো একটা ভালো একটা সম্পর্ক আমরা দিন দিন চাইবো যে বিল্ড আপ করার জন্য।
আর রিফাত হচ্ছে যে সে আমার জুনিয়র বেস, এটা আমি কখনো ভাবিনি। সে অ্যাজ এ ফ্রেন্ড আমার ভাই, ভাই ব্রাদার। ওর সাথে আমি ফ্রেন্ডের মতোই দুষ্টামি করি, মানে অনেক মজা করি। মানে দেখা গেছে আমার লাইফের খুব মানে ক্লোজ কিছু নাই, ওর কাছে সবে ওপেন। মানে ওর সাথে আমি এত বেশি দুষ্টামি মজা, মানে ফ্রেন্ড হিসেবে যা যা করার মতো অবস্থা সব করি। আর ও হচ্ছে যে মানে আমার দেখা ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো, ভদ্র এবং সৎ। তার সততার মানে অনেক উদাহরণ আছে। আমি সিম্পলি যদি একটু বলি, ডেডিকেশন, সততা, তারপরে তার কর্মদক্ষতা। আমরা একটা ডিপার্টমেন্টে মনে হয় ফার্স্ট এরকম কোনো বড় পরিসরে এরকম একটা প্রোগ্রাম হয়, সেটা হচ্ছে যে বিদায় অনুষ্ঠান। এর আগে কখনো হয় নাই। তো ওকে আমি হচ্ছে যে মানে ওই সময় প্রচুর কাজ ছিল, মানে প্রথম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, সব মিলে এই করা, তখন একটা প্রেসার, কাজের প্রেশার ছিল বেশি। তো রিফাত এবং কি এদের সাথে তারেক, হিমু, এদের কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তো ওদেরকে আমরা হচ্ছে যে সকালে আমাদের কিছু মানে নাস্তা, তারপর বিভিন্ন আইটেম আনানোর জন্য দেওয়া হয়েছিল। এরা হচ্ছে কি মানে সবগুলো আনছে, আমি ওদেরকে টাকা দিয়ে দিছি, একটা অ্যামাউন্ট দিয়ে দিছি, বলছে যে যা ইচ্ছে তোমরা খরচ করে আনি, হিসাব দিলে হবে। ওরা হচ্ছে যে সবগুলো যে মানে এত সুন্দরভাবে ম্যানেজ করে আনার পরে রিক্সা ভাড়াটা ওদের পকেট থেকে দিছে, বুঝছেন? তা আমি ওদেরকে বারবার রিক্সা ভাড়া দেওয়ার জন্য বলছি, কিন্তু ওরা নেয় না। মানে হচ্ছে যে আপনি কত বেশি সততা এবং কি ডেডিকেশন ডিপার্টমেন্টের প্রতি। তো বলে যে ভাই এটা তো আমাদের নিজেদের প্রোগ্রাম, আমরা যদি নিজেদের একটু কন্ট্রিবিউট না করি, নিজেরা একটু সাপোর্ট না দিই, তাহলে কেমন হবে? আর এখানে আমি আরেকটা নাম মেনশন করবো না, এর মধ্যেও কেউ কেউ আবার এখান থেকে এই প্রোগ্রাম থেকেও টাকা মেরে দিছে। তা আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সবসময় চলার পথে এরকম লোক আছে আমাদের সাথে। তা আমি ওদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে কি, ডেডিকেশন আমরা এই সব নিয়ে চলি, কিন্তু ওটা আমার বলার একটা কারণ, আমরা এই দুই একজনের কারণে কিন্তু আমাদের মাঝে মধ্যে প্ল্যান, প্রোগ্রাম, কোন একটা পরিকল্পনা কিন্তু বেঁচতে যায়। তা আমরা যদি সবাই সততার সহিত, ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি সৎ থাকবো, এটা আমাদের নিজেদের ফ্যামিলি প্রোগ্রাম, ফ্যামিলি প্রোগ্রাম যখন পরিকল্পনা করবো, ভাববো, অবশ্যই নিজেকে সর্বোচ্চ ডেডিকেশনের উপর জায়গায় রাখবো। যদি ডেডিকেশন থাকে তাহলে ভালো কিছু হবে। আমি যদি এখান থেকে যদি বেনিফিট খুঁজি যে এটা করলে আমার এই বেনিফিটটা হবে, তাহলে কিন্তু আর কিছু হবে না। আর সম্পর্ক বিল্ড আপের ক্ষেত্রে নিজের স্যাক্রিফাইস একটু সবসময় থাকাই লাগে। তো এই জন্যই ওদের স্যাক্রিফাইস এই জিনিসগুলোর সাথে কারণে ধরেন ওদের বেচের সাথে, ওদের কয়েকজনের সাথে আমার মানে খুবই ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। যেটা হচ্ছে যে হয়তো আমার লাইফে যদি আমি কেমিস্ট্রি পিরিয়ড না পড়তাম, কখনো মানে মানে এই সম্পর্কটা বিল্ড আপ হইতো না, মানে ওদেরকে হয়তো খুঁজে পাইতাম না। হয়তোবা ওই প্রোগ্রামের কারণেই কিন্তু এরকম অনেক ফেজ বের হয়েছে। মানে আমিও অন্তত বিশ্বাস করি যে এই ধরনের প্রোগ্রামের কারণে আমাদের প্রতি বছর ডিপার্টমেন্টের পেজ গুলা যেমন পরিচিত হচ্ছে, আবার সম্পর্কটাও বিল্ড আপ হচ্ছে। আমরা যে ডিপার্টমেন্টের প্রতি কারা ডেডিকেশন, কারা প্ল্যানিং এ ভালো, কারা মানে হচ্ছে যে এইসব প্রোগ্রামের জন্য কাজ, ডেডিকেশন, পরিকল্পনা, মানে দক্ষ সংগঠক কিন্তু এইসব প্রোগ্রামের মাধ্যমে বের হয়। আপনার ধরেন প্রোগ্রাম যত বেশি হবে, এই ধরনের অনুষ্ঠান হবে, পরিকল্পনা তখন বেড়ে যাবে। আসলে কে দক্ষ সংগঠক? অনেকে আমরা দেখি যখন কাজে নামা যায় তখন বোঝা যায় আসলে দক্ষ সংগঠনের সংজ্ঞা এবং বাস্তবতা একরকম। তো এটা হচ্ছে যে এই ধরনের ডেডিকেশন থাকে এবং কি ও সবসময় আমাদের যে কোনো পরিকল্পনায় ও কন্ট্রিবিউট করে। আমরা যে কোনো উদ্যোগ নিই, রিফাত কন্ট্রিবিউট করে। এটা হচ্ছে যে মানে তার এই জন্য সে সবসময় ধন্যবাদ, কৃতজ্ঞতা সবসময় পাবে। এবং কি সে সামনের দিনগুলোতে ইনশাল্লাহ মানে আমাদের সাথে সবসময় থাকবে। তারপরে যেমন বাড়ির প্রতি আমি একটু রিকোয়েস্ট থাকবে হচ্ছে যে আপনারা যদি গ্রুপে একটু অ্যাক্টিভ থাকেন, সেটা কেমন আমি যদি একটু বলি। সেটা যদি আপনারা ধরেন আপনারা এখন ব্যাংকিং সেক্টরে আছেন বা বেশ কয়েকটা গভর্নমেন্ট জবে চাকরি করেন বা করছেন, ভালো একটা আপনাদের এক্সপিরিয়েন্স আছে মানে হচ্ছে যে প্রফেশনাল লাইফে, সেক্ষেত্রে যদি আপনি যদি কোনো পরামর্শ একটা স্ট্যাটাস আকারে যদি আমাদের গ্রুপে পোস্ট করেন, তাহলে আমাদের জুনিয়র জন্য খুবই এটা এনকারেজ মূলক হয়। কারণ হচ্ছে যে যখন একটা ছেলে বা মেয়ে বা আমাদের একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে, সাধারণত তারা খুবই হতাশার মধ্যে থাকে যে আসলে কি করব না করব, যে রসায়নে পড়ে কি কিছু হওয়া যায় কিনা। কিন্তু দেখেন আপনারা হচ্ছে যে তার জ্বলন্ত উদাহরণ। ধরেন আপনারা এখানে দুজন আছে, আমাদের সিনিয়র বড় ভাইরা যারা আসছে, সবাই কিন্তু কোনো না কোনো ভাবে প্রতিষ্ঠিত বা কোনো একটা সেক্টর বেছে নিয়েছে। সেক্ষেত্রে যদি এক একজন এক এক সেক্টরের পরামর্শ দেয়, তখন আমাদের যারা জুনিয়র আছে তারা কিন্তু মানে হতাশার লেভেলটা কমে যাচ্ছে। তারা মানে একটা আশা নিয়ে বা হ্যাঁ আমি ব্যাংকিং নিয়ে সেক্টরে কাজ করতে পারি, যেখানে আমাদের নোমান ভাই এখন ভালো একটা পজিশনে আছে। তারপরে রিপার যদি এরকম একটা পোস্ট করে বা একটা এনকারেজমেন্ট পোস্ট করে, তখন এই যে ব্যাংকিং এর প্রতি একটা গ্রুপের কিন্তু একটা অ্যাট্রাকশন চলে আসবে। একই রকম যারা কেমিস্ট্রিতে জব করবে বা করে, তারা কেমিস্ট্রি রিলেটেড একটা ভালো লাগার জিনিস শেয়ার করবে, তখন আমাদের কেমিস্ট্রি নিয়ে একটা গ্রুপ ভাববে।
মানে টিচিং যারা করে তারা টিচিং নিয়ে ভাববে, যারা বিসিএস নিয়ে আছে তারা বিসিএস নিয়ে ভাববে। এতেও হতাশার পরিমাণটা কমবে, এবং কি আমাদের যতগুলা স্টুডেন্ট আছে সবাই বিভিন্ন গ্রুপে ডিসবার্স হবে। তা আমি সিনিয়রদের প্রতি সবসময় এটা রিকোয়েস্ট থাকে, লাইভে তো আপনি বলছেন এটার জন্য অবশ্যই কৃতজ্ঞতা, অবশ্যই কৃতজ্ঞতা। আর যদি গ্রুপে আপনি মাঝে মধ্যে হয়তো সবসময় ব্যস্ত থাকেই, সবাই প্রফেশনাল লাইফে সবাই ব্যস্ততা থাকে, একদিন সময় করে যে আপনার পরিবারের একটা মেম্বারদের জন্য একটু সময় দেওয়া যেরকম দেন, কেমিস্ট্রি ডিপার্টমেন্টকেও পরিবার মনে করে যদি আপনি গ্রুপে একটা পোস্ট শেয়ার করলেন, অন্তত খোঁজ খবর জিজ্ঞাসা করলেও সেই ক্ষেত্রে কি হয়, সবাই আপনার প্রোফাইলটা দেখেও এনকারেজ হবে যে আপনার হচ্ছে যে আমাদের নোমান ভাই কেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পড়ে বর্তমানে জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসাবে আছে। এটাও কিন্তু এক ধরনের এনকারেজ, সবাই আপনার প্রোফাইলটা খুঁজবে, এটাও কিন্তু এক ধরনের এনকারেজ, এবং কি আপনার সাথে অ্যাড হতে চাবে, আপনার সম্পর্কে জানবে, আপনাকে মেসেজ দিবে। কমিউনিকেশনটা বিভিন্ন ভাবে হতে পারে, আমি হয়তো জাস্ট একটা এক্সাম্পল বললাম আর কি। তা আশা করি এটা আপনারা মানে এরকম কন্ট্রিবিউশন করবেন। আসলে হচ্ছে যে কি কন্ট্রিবিউশনে অনেকগুলো রূপ ধাপ ভেদ থাকতে পারে। আপনার এই যে খোঁজ খবর নেওয়া, আরেকজনের সাথে যোগাযোগ করা, এটা এক ধরনের কন্ট্রিবিউশন। তারপরে আপনি কোন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করলেন, এটাও এক ধরনের কন্ট্রিবিউশন। মানে কন্ট্রিবিউশনের অনেকগুলা রূপ ভেদ থাকতে পারে, আমরা যে কোনো ভাবে যে অপশন থেকে আমরা এগিয়ে আসার সুযোগ থাকে অবশ্যই সেভাবে করব। আর আমার বিশ্বাস আমাদের রসায়ন বিভাগ অ্যালামনাই এটা এখন হয়তোবা স্বপ্ন না, এটা আমি বিশ্বাস করি যে এটা খুবই বাস্তব, এবং কি প্রত্যেকের বেস থেকে সবাই মিলে একসাথে আমরা এটা এর এগিয়ে নেওয়ার জন্য কাজ করব, পরিকল্পনা করব, পরামর্শ শেয়ার করব, এটা সদস্য হব, এবং কি এটার জন্য যা যা করণীয় আমরা সবাই করব। কারণ দিন শেষে এটা সবার সবটুকু আমাদের জন্য। আশা করি যারা সামনে আসবেন বা আপনারা আসবেন, আপনাদের রিকোয়েস্ট থাকবে সামনে আমরা যদি আবার আপনাদেরকে আহ, আমন্ত্রণ করি, অবশ্যই আপনারা লাইভে আসার চেষ্টা করবেন আবার। আর আমাদের এই লাইভ আড্ডার উদ্দেশ্য কিন্তু এরকম একটাই, যে সবার সাথে সবার একটা কমিউনিকেশন। হয়তো নোমান ভাইয়ের সাথে রিফাতের পরিচয় তেমন একটা ছিল না, বা হয়তো আগে পরিচয় নাই, বা নোমান ভাইয়ের সাথে আমার হয়তো একটা পরিচয় আছে, হয়তো ফেস টু ফেস এরকম কথা হয় নাই, কিন্তু আজকের কারণে হয়তো আমার সাথে ওনার পরিচয় হইলো, বা রিফাতের সাথে রোমান ভাইয়ের একটা পরিচয় হলো, কমিউনিকেশন হলো। এই লাইভ আড্ডার এই যে পরিচয়টা হচ্ছে সবাই মধ্যে কিন্তু এই একটা সাড়া পড়ছে, যে আমাদের রসায়ন বিভাগের সবার মধ্যে একটা সবার কমিউনিকেশন সাড়া পড়ছে। এটাই কিন্তু আমাদের এই লাইভ আড্ডার ফলপ্রসূ বা সার্থকতা বলতে পারি। বা তারপরে যে জুনিয়ররা একটা সাজেশন পাচ্ছে, তারপর আমরা রসায়ন অ্যালামনাই নিয়ে একটা পরিকল্পনা পাচ্ছি, মানে অনেকগুলা কিন্তু ভালো লাগার দিক এখান থেকে আমরা পাচ্ছি। আশা করি এই জিনিসগুলোতে আপনাদের সবসময় কন্ট্রিবিউশন থাকবে। এই যে আপনারা আসছেন প্রোগ্রাম, এটাও কিন্তু এক ধরনের বিশাল কন্ট্রিবিউশন। আশা করি আপনার মানে সামনের দিকে থাকবেন, আশা করি এই আশা অবশ্যই আছে। ধন্যবাদ, আমি বেশি কথা বলে ফেলছি। ধন্যবাদ রাহাত ভাইকে। আপা, আমাদের প্রোগ্রামের শেষ দিকে আছে। এই পর্যায়ে আমাদের আজকের ভার্চুয়ালটায় অনুভূতি জানতে চাইবো আমাদের অতিথির কাছ থেকে। শুরুতে আব্দুল নোমান ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো আজকের এই লাইভ প্রোগ্রামের ওনার অনুভূতিটা একটু শেয়ার করার জন্য। ধন্যবাদ। প্রথমে বলবো, রিপাতের কথা বলি। হ্যাঁ, রিপাতের কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনছিলাম, মধ্যখানে যদিও কারেন্ট চলে গিয়েছিল, আহ, এই জন্য মুকুল, আমার একটু আবার কথা ছিল, একটু ডিসকানেক্ট হয়েছিল। ভাইয়া ভাইয়া একটু আমরা ইন্টারাপ্ট একটু করতেছি। ইন্টারাপ্ট করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমি 5 মিনিট একটু সময় চাচ্ছি, 5 মিনিট পরে আসতেছি, আপনারা যদি একটু যদি একটু কন্টিনিউ করে কন্টিনিউ নেন। করে নেন। ওকে ওকে, সমস্যা না ভাইয়া। নোমান ভাই, আপনি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ হ্যাঁ, সেই। সে তো পরবর্তীতে রিফাত কি একটু 5 মিনিট পরে আসতেছে কেমন? জি জি। আচ্ছা, ইমনের যে কথাগুলো আর কি, আসলে যে প্ল্যাটফর্মে এসে পরিচিত হওয়া বা কন্ট্রিবিউশন রাখা, আসলে ইমন রায়ানকে আমি চিনতাম বলতে কি, ওই কলেজ লাইফে এভাবে চেনা হয়নি বা জানা হয়নি। আর পরবর্তীতে হয়তো দেখেছিলাম, কিন্তু এর পরবর্তীতে এই যে ফেসবুকে যোগাযোগ, এটাও কিন্তু একটা যোগাযোগের একটা বিশাল মাধ্যম। এই যে রসায়ন বিভাগের কারণে ইমনকে আজকে আমি চিনি, এই যে মাজাহার মুকুল ওকে আমি চিনি আজকে। এটাই তো একটা আমাদের রসায়নের অবদান। আমাদের যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের কারণে আমরা এই জিনিসগুলো জানতেছি। ছোট ভাই বড় ভাই থেকে জানতেছে, বড় ভাই ছোট ভাই থেকে জানতেছে, সবার সাথে সবার একটা পরিচিত হচ্ছে, যোগাযোগ হচ্ছে। আর আরেকটা কথা কি, যেটা যেমন ওই রিফাত বলেছিল আর কি, যে এই যে রসায়ন বিভাগের কারণে তার জীবনে কয়েকজন ভালো বন্ধু পেয়েছে।
সেটা আসলে সবার জন্যই। কারণ অনার্স লাইফের দীর্ঘ পরিসরে যে একটা যাত্রা, এই যাত্রাতে কিন্তু সবার ভালো বন্ধু তৈরি হয়। যেমন ইন্টার এসএসসি লাইফ 2 বছরের, সবার সাথে সবার জানাশোনা হয় না। স্কুল লাইফের গুলোতে একটা সময় থাকে, বাট সবার দূরত্ব বেড়ে যায়, 5 বছর 10 বছর একটা গ্যাপ। কিন্তু সর্বশেষ কিন্তু সবাই অনার্স লাইফের যে বন্ধু বান্ধব বা যার সাথে যে আড্ডা পরিচিত হয়, এরাই কিন্তু লাইফে স্টে করে। এবং এখনো কিন্তু যদি আমরা দেখি যে অনার্স লাইফে যারা আছে, মাস্টার্স তো যারা অনেকে হয়তো বাইরে করতে পারে, সেটা ভিন্ন বিষয়। তো অনার্স লাইফের যে ফ্রেন্ড সার্কেল, যে একটা আবহ, যে একটা, সবাই কিন্তু ওটা নিয়েই মনে হয় যেন বাকি জিন্দেগি বা বাকি জীবনটা ওইভাবেই কাটা, ওদেরকে নিয়েই কাটায়। তার ডিপার্টমেন্ট, তার গর্ব, তারপর তার পরিবেশ, সবকিছু মিলিয়ে অনার্স লাইফটাই ইম্পর্টেন্ট। সেই হিসেবে বলবো যে আমাদের যেটা রসায়ন, যে একটা পরিবার, এই পরিবারে আমরা অনেকজনকে আমরা এই যে এখন দেখতেছি পাচ্ছি, এই রসায়নের অবদানের কারণে সবাইকে জানতেছি, চিনতেছি। তো সেই ক্ষেত্রে আসলে আজকের এই প্ল্যাটফর্মে এসে অনেক কিছু ভালোই লাগলো। আসলে আমি অনেকদিনই দেখতেছি এই ভিডিওটা, মানে এই স্ট্রিমিং লাইভ সবাই কথা বলছে, মাঝে মাঝে চেষ্টা করি শোনার জন্য, ব্যস্ততার কারণে হয়তো শুনতে পারি না। আর আজকে নিজেই পুরোটা সময় চেষ্টা করেছি থাকার জন্য। এর ভিতরে হয়তো কিছু ইন্টারাপ্ট হয়েছে, বাট চেষ্টা করেছি সর্বোচ্চ মনোযোগ দিয়ে দেখার জন্য এবং শোনার জন্য, থাকার জন্য। তো আসলে যেটা বলবো আর কি, সেটা হলো এখন সবার শেষ মুহূর্তে এসে ইমনের প্রতি আমার ইয়ে থাকবে আর কি, যেন এই জিনিসটা কন্টিনিউ থাকে, এই সবার মধ্যে একটা যোগাযোগ, এভাবে লাইভে আড্ডা। আর বিশেষ করে আরো যতটুকু কিছু নতুন করে কোনো পদক্ষেপ নেওয়া গেলে অ্যালুমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্যারিয়ার আড্ডা বা ছোট ভাই বড় ভাইদের মধ্যে আড্ডা, সবকিছুতে ক্যারিয়ার নিয়ে হবে তা না, ক্যারিয়ার বাইরে থাকবে। ক্যারিয়ার নিয়ে গেলে আবার দেখা একটা বেশি বোঝার হয়ে যাবে, অনেকে বিরক্ত হয়ে যেতে পারে, বোর হয়ে যেতে পারে। এর পাশাপাশি কুইজ নিয়ে, এই যে কুইজ হচ্ছে এখানে, এরকম কুইজ বা পাশাপাশি আরো করা যেতে পারে, যেন ডিপার্টমেন্ট সাংস্কৃতিক কোনো অনুষ্ঠান বা কোনো খেলার অনুষ্ঠান, খেলার টুর্নামেন্ট আয়োজন করা। খেলার হতে পারে এটা মাইজি শহরে বা কলেজ ক্যাম্পাসে হতে পারে, আর বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বোপরি আসলে সবকিছু করার জন্য আগে অ্যালামনি অ্যাসোসিয়েশন এটা আগে গড়ে তুলতে হবে খুব ভালোভাবে। আর যেটা ইমন যেটা বলেছে যে হয়তো এরপরেই একটা কমিটি করা হবে। আসলে কমিটি না হলে কোনো কিছু আসলে খুব ভালোভাবে রান হয় না, সেই জন্য আসলে একটা কমিটি খুব দরকার। অনেকে যখন দেখা যায় এটা কিছু বলা হয়, সেটা খুব গুরুত্ব সহকারে নেয় না। যখন তো বলা হয় যে আপনি এই কমিটির এই পদে আছেন বা এই কিছু আছেন, তখন দেখা যায় ব্যাপারটা একটু অন্যভাবে নেয়। এটা আসলে যে আবার সবাই যে একই রকম তা না, অনেক আছে এভাবে এমবিএ করবে, কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় রান করার জন্য আসলে কমিটিটা দরকার হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যায় যারা যারা আছেন, আমাদের সিনিয়র বড় ভাইরা আছেন, ডিপার্টমেন্টের স্যাররা আছেন, সবাই মিলে যাদেরকে দিয়ে কাজ হবে। তুমি আসলে দেখছো সবাইকে, তুমি শুনতেছো, সবার কথা তুমি জানছো, তোমার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। এই জন্যই বলবো যাদেরকে দিয়ে কাজ হবে, এই জিনিসটা গড়ে তুলবে, একটা ফাউন্ডেশন করার দরকার। পরবর্তীতে বাকি সবাইকে রাখা যাবে, সেটা সমস্যা নাই, বাট এটাকে ভালোভাবে গড়ে তোলার জন্য যাদেরকে দিলে কাজটা হবে, যারা এই জিনিসটাকে মনে প্রাণে চাইবে করার জন্য, সব দিক দিয়ে কন্ট্রিবিউশন করবে, ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, ফিজিক্যালি, যারা পারবে ওদেরকে নিয়ে কমিটিটা করার চেষ্টা করবে। এবং পাশাপাশি আমরা যারা আছি বাইরের বা যত যারা এতদিন অনুষ্ঠান অংশগ্রহণ করেছে, সবাই তো কথা দিয়েছে যে চেষ্টা করবে। তো সবাইকে কানেক্টেড রাখবা, কমিটিতে রাখতে হবে এমনটা অবশ্যই না। যাদেরকে দিয়ে কাজ হবে এরকম কমিটিতে থাকবে, আর বাকিরা অবশ্যই যোগাযোগ থাকবে। এবং আমার দিক থেকে আমি যতটুকু পারি সম্ভব, কাজের পাশাপাশি বুঝে ব্যাংকে আছি, অনেক প্রেশার, এর বাইরে যতটুকু সম্ভব, যেহেতু মাইজি শহরে আছে, চেষ্টা করবো যতটুকু সম্ভব সময় দেওয়ার। এবং আর সবচেয়ে বড় কথা হলো অনেক ভালো লেগেছে আজকে এখানে এসে, তোমাদের সবাইকে দেখলাম, অনেকে কমেন্টস করছে, অ্যান্সার দিতে পারছি না, পরে দেবো অ্যান্সার। তো আসলে সবচেয়ে বড় কথা হলো একটা হৃদয়ের একটা ইয়ে থাকে আর কি, রসায়ন পরিবার, এটা বললেই কেমন জানি একটা টান কাজ করে। সেই হিসাব থেকে আশা করি সবাই, আমি চিন্তা আশা করবো সবাই আসবে, এগিয়ে আসবে, হয়তো কেউ আগে আসবে, কেউ পরে আসবে, তবে একটা জিনিস শুরু হয়ে গেলে সবাইকে পাওয়া যাবে। সর্বশেষ তো শুরু করার জন্য কাউকে এগিয়ে আসতে হবে, যেমন এই যে এই প্ল্যাটফর্মটা করার জন্য ইমনের যথেষ্ট শ্রম আছে। এই জন্য ইমনকে অনেক ধন্যবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ। আর মাজার মুকুল, যাকে হয়তো আমি আজকে ফার্স্ট দেখছি, বাট অনেকটাই দেখা যায় এখন কাছে ছোট ভাইয়ের মতো হয়ে গেছে। এই যে একটা বিষয়, রসায়নের কারণেই কিন্তু, আমাদের এই ডিপার্টমেন্টের কারণে।
এই জন্য বলবো এই ধারাটা অব্যাহত থাকুক। আর এর পিছনে যারা আছো, যারা ছিল বা যারা আছেন, সবাইকে ধন্যবাদ। সবাইকে তো এখন দেখতে পাচ্ছি না, অনেকে আছেন হয়তো জড়িত ছিলেন। আর এই দীর্ঘ মাস ব্যাপী যারা অংশগ্রহণ করেছেন, সবাইকে আমার ভিডিওর মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি। আর কথা দীর্ঘায়িত করবো না, অনেক টাইম হয়ে গেছে, রাত 12টায় ঘুমোর সময় হয়ে গেছে। আমি আমার কথাই বলে শেষ করলাম। কেমন? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সর্বশেষ রিফাত ভাই থেকে আজকের এই ভার্চুয়াল ভাইয়ার অনুভূতিটা একটু শেয়ার করার জন্য অনুরোধ করছি। রিফাত ভাইকে শুনতে পাচ্ছেন? সরি মুকুল, বুঝি নাই তোমার কথা, আবার একটু রিপিট করো। আজকের এই ভার্চুয়াল আড্ডায় আপনার অনুভূতিটা শেয়ার করার জন্য বলা হয়েছে। আসলে প্রথমে ধন্যবাদ দিতে হয় তোমাদেরকে, রাহেন ভাইকে ধন্যবাদ দিতে হয়, মুকুলকে ধন্যবাদ দিতে হয়। কয়েকদিন আমি দেখছি যে আমাদের রাতুলও হোস্ট হিসেবে ছিল, ওদেরকে সবাইকে ধন্যবাদ দিতে হয়। বা এই অনুষ্ঠানের পিছনে যারা কলা কৌশলী আছে, যাদের পরামর্শ অনুষ্ঠানগুলো হচ্ছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আজকে আমি আমার একজন শ্রদ্ধেয় বড় ভাই ওনার সম্পর্কে জানতে পারলাম, ওনার সঙ্গে পরিচয় হলো। এভাবে এই ধরনের অনুষ্ঠান আমার মনে হয় সবসময় চলতে থাকা উচিত। ছোটরা বড়দের সম্পর্কে জানার জন্য, বড়রা ছোটদের সম্পর্কে জানার জন্য। বা আমাদের যে বন্ডিং এর কথা বলি আমরা বারবার, যে যেইটা আমাদের সামনে যাওয়ার মেইন ভূমিকা পালন করবে, যে বন্ডিং আমাদের ছোটদের সাথে বড়দের, ওইটাকে আরো দৃঢ় করার জন্য এই ধরনের অনুষ্ঠানের বিকল্প অন্য কিছু হতে পারে না। তো আমি কেমিস্ট্রি ডিপার্টমেন্টের সবার জন্য আমার ভালোবাসা থাকবে, শ্রদ্ধা থাকবে, কৃতজ্ঞতা থাকবে সবসময়। এবং যে কোনো পরামর্শের জন্য আমার ছোট ভাইরা, ছোট বোনরা যে কোনো পরামর্শের জন্য যে কোনো সময় আমাকে বলতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 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 যতটুকু আমার জ্ঞানের মধ্যে কুলায়, বা আমি বিভিন্ন জায়গায় পরীক্ষা টরীক্ষা দিয়ে যত জায়গায় ফেল করছি, কেন ফেল করছি, বা আমার কোন জায়গা থেকে প্রিপারেশনটা শুরু করা উচিত ছিল, আমি করতে পারি নাই, মানে আমি যে যে জায়গায় হোঁচট খাইছি, ওগুলা সম্পর্কে হয়তো আপনাদেরকে সচেতন করতে পারবো। আর সবার জন্য আহ, ভালোবাসা থাকলো, এটুকুই। ভাইয়ার জন্য অনেক ভালোবাসা থাকবে, অনেক শুভকামনা থাকবে। আমরা আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। তবে আমাদের যারা প্রতিদিন আমাদের এই আমাদের প্রোগ্রামটি দেখে থাকেন, আপনাদেরকে আমার একটা ঘোষণা থাকলো। আমাদের আগামী ঈদের 4র্থ দিন আমাদের শ্রদ্ধেয় সুমন গোস্তার আমাদের এই লাইভ প্রোগ্রামে থাকবে বলে সম্মতি দিয়েছেন। তো আপনারা যারা স্যারকে দেখতে চান, আপনাদেরকে 5 মিনিট করে সুযোগ দেওয়ার একটা স্বপ্ন থাকবে। আমাদের এরকম 10 জনকে আমরা সুযোগ দিব। তো যারা স্যারের সাথে সংযুক্ত হতে চাইবেন, তারা আমাদেরকে পার্সোনালি জানাবেন, আমরা সংযোগ করার চেষ্টা করব। আর কাজ হচ্ছে আমরা এই যে আমাদের ভার্চুয়াল আড্ডা ক্রমবর্ধমান আমরা করে যাচ্ছি আমাদের সিনিয়র জুনিয়রদের সাথে একটা বন্ডিং তৈরি করার জন্য। সেই জায়গা থেকে আমরা সকলের সহযোগিতা থাকতে হবে। বিশেষ করে যারা জুনিয়ররা আছেন, আপনাদের একটু সহযোগিতা একটু বেশি কামনা থাকতে হবে। আপনারা আমাদেরকে আপনাদের দিক থেকে আমরা একটু সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এই মুহূর্তে। আপনারা আশা করি আপনাদের মাথা সেটা রাখবেন। এই বলে আমাদের আজকের ভার্চুয়াল আড্ডা এখানে সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।